দেখ বাবা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমরা কিভাবে থাকি বল? তোর বাবা মারা গেছে, 1 মাস হয়ে গেল। তোকেই এবার সংসারের হাল ধরতে হবে। কি করব বলো? চাকরির ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। তারপরেও তোকে চেষ্টা করতে হবে। তোর একটা ছোট বোন আছে, ওর ভবিষ্যতের কথা তোকেই ভাবতে হবে। তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আজকে এক জায়গায় ইন্টারভিউ আছে, গিয়ে দেখি কি হয়। যা বাবা। তারপর রেডি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার নাম আরিয়ান, বাবা মায়ের 2 মাত্র সন্তান। মানে আমার একটা ছোট বোন আছে। পড়ালেখা শেষ করে এখন চাকরির পিছনেই দৌড়াচ্ছি। বাবা মারা গেছে আজকে 1 মাস হয়ে গেল। এতদিন বাপের হোটেলেই ছিলাম, তাই পরিবারের প্রতি নজর দিইনি। এখন পুরো পরিবার আমাকেই সামলাতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম। কোম্পানিটা অনেক বড় মনে হচ্ছে। আল্লাহ জানে এখানে আমার মতো গরিবের চাকরি হবে কিনা। তারপর ভিতরে গেলাম। আমার মতো অনেকেই ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। এখানেও মনে হয় চাকরিটা হবে না। এক এক করে সবাইকে ডাকলো। সবার শেষেই আমার ডাক আসলো। তারপর ভিতরে গেলাম। ওনারা আমার ইন্টারভিউ নিলেন। সবকিছু ঠিকঠাক ভাবেই বললাম। তারপর ওনারা নিজেদের মধ্যে কি যেন বলতে লাগলেন। দেখুন, আপনার সবকিছু আমাদের ভালো লেগেছে, কিন্তু থাক, আর বলতে হবে না। আপনারা যা চাইছেন তা পাবেন না। আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। ঘুষ দিয়ে চাকরি করার ইচ্ছে আমার নাই। আরে আপনি আমাদের কথাটা তো শুনুন। আপনি যেটা ভাবছেন ওইটা না। তাহলে কি? আপনি যে পোস্টে কাজ করতে চাইছেন ওইখানে করতে পারবেন না। ওখানে লোক নেওয়া হয়ে গেছে। মানে কি? আসলে আমাদের কোম্পানিতে নতুন বস আসবে। আমরা ওনার জন্য একটা পিএ খুঁজছিলাম। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন। রাজি হয়ে যাবে ভালো হবে। আজকালকার যুগে একটা চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রস্তাবে আমি রাজি। গুড। তাহলে আপনি কাল থেকে চলে আসেন। মানে আমাদের নতুন বস পরশুদিন থেকে আসবেন। আগামীকাল থেকে আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেওয়া হবে। ওকে স্যার। তারপর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। যাক, অবশেষে একটা চাকরি পেলাম। এখন একটু টেনশন মুক্ত হলাম। তারপর আবার ছোট বোনের স্কুলে গেলাম। এখন ওর স্কুল ছুটি হবে, ওকে নিয়ে বাড়িতে চলে আসব। ওর স্কুল ছুটি হলো, আমি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি। আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। ওকে কোলে তুলে নিলাম। আমার বোনটার কি হলো? মুখটা এমন হয়ে আছে কেন? আজকে টিচার খুব বকেছে। খুব ভালো করেছে। পড়া না শিখে গেলে তো বকা তো খেতেই হবে। আমি কি তোমার মতো পড়াচোর নাকি? কে? আমি পড়াচোর? হুম, আমি দেখেছি টিচার তোমাকে একদিন ক্লাসরুমের বাইরে কান ধরিয়ে রেখেছিল। কি? তোর এখন এসব মনে আছে? থাকবে না? কারণ হুম, আপনি তো ব্লিয়েন্টেড স্ট্রাকচার। এখন বাড়িতে চল। তারপর ওকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিরে, আজকে তোকে এত খুশি দেখাচ্ছে কেন? মা, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি বলিস? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মা, এবার থেকে তোমার ছেলে চাকরি করবে। মা তো খুশিতে কান্নাই করে দিল। খেতো না, এবার থেকে আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না। বাবা, তাই যেন হয়। অনেক খিদা লাগছে, কিছু খেতে দাও। যা, দুজনে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি আমার বন্ধু রল দিয়েছে। কিরে, ফোন ধরতে তোর এত সময় লাগলো? শালা, তুই আর কল দেওয়ার সময় পেলি না, আমার ঘুমের 12টা বাজালি। সারা জীবনই তো ঘুমালি, এবার বল কি খবর তোর? এই তো আছি, তোর কি খবর? এখন তো আর আগের মতো আমাদের সাথে আড্ডা দিস না। কি করে দিই বল, তুই জানোস। বুঝতে পারছি। তার চাকরি জোগাড় করতে পারলি? দোস্ত, আজকে এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, চাকরিটা হয়ে গেছে রে।
কি বলিস? তাহলে ট্রিট দিতে হবে। ওকে, বিকেলে সবাই চলে আসিস। তারপর ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ওদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, পাশেই ছিল কাদা মাখা পানি। হঠাৎই কোথা থেকে একটা গাড়ি এসে জোরে কাদার উপর দিয়ে চলে গেল। সাথে সাথে আমার সারা শরীর কাদা লেগে গেল। সাথে সাথে আমার রাগ উঠে গেল। জোরে বললাম, দেখে গাড়ি চালাতে পারেন না? রাস্তাটা কি আপনার বাবার নাকি? মনে হয় আমার কথা শুনতে পেল, তাই গাড়ি দাঁড় করালো। তারপর গাড়ি থেকে যা বেরিয়ে আসলো তা দেখে তো আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। একটা রাগী পড়ি আমার সামনেই দাঁড়িয়ে আছে। উফ, দেখি মনের ভিতর ঘন্টা বেজে উঠল। ক্রাশ খেলাম। ওই তুই কি বললি? বললাম, দেখে গাড়ি চালাতে পারেন না? দেখলেন তো আমার কাপড় চোপড়ের কি হাল করলেন। যা করেছি বেশ করেছি। বেশ করেছি মানে? আপনি নিজেকে কি মনে করেন? রাস্তাটা আপনার একার না? ওটাই তো, রাস্তাটা তো আর তোর নয়। আমার যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে গাড়ি চালাবো। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে। ওনার পাশে কাদায় মাখা পানি দেখতে পেলাম। ওনাকে এক ধাক্কা দিলাম, সাথে সাথে উনি কাদা মাখা পানিতে পড়ে গেলেন। আমাকে আর বাইকে এক দৌড়ে ওদের কাছে চলে আসলাম। কিরে, তোর এই অবস্থা কেন? আর এইভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না। তারপর ওকে সব কিছু খুলে বললাম। সব শোনার পর তো ও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শেষে কিনা তোর ক্রাশের সাথে এমন করলি? আচ্ছা তুই বল, এতে আমার কোন দোষ আছে? উনি যদি ক্ষমা চাইতেন তাহলে আমি ওটা করতাম না, কিন্তু উনি তার না করে উল্টো আমাকে রাগ দেখাচ্ছিল। কি করবি বল, বড় লোকরা এমনই হয়। এখন চল, শুভ কাজে দেরি করতে নেই। শুভ কাজ মানে? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ওই যে বললাম না, ট্রিটের কথা। তারপর ওকে ট্রিট দিয়ে বাড়িতেই চলে আসলাম। দরজা ধাক্কাতে লাগলাম। ছোট বোন এসে দরজা খুলে দিল। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কখনো দেখিসনি নাকি? দেখেছি, কিন্তু তুমি এই পোশাক পরে ধান কাটতে গিয়েছিলে কেন? কি ভুলভাল বকছিস? তাহলে তোমার গায়ে এমন কাদা লেগে আছে কেন? তোর না জানলেও চলবে, সর এখন। তারপর রুমে চলে আসলাম। ফ্রেশ হতে হতে মাগরিবের আজান, তাই নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। তারপর বাড়িতে চলে আসলাম। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মাকে বলে দিলাম আমাকে যেন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দেয়। সকালবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি মা। কি হলো, এত সকাল সকাল ডাকছো কেন? ঘরের দিকে তাকিয়ে দেখতো কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজে। ওনারা আমাকে 8টার আগে অফিসে যেতে বলেছেন। এখন এত কম সময় কিভাবে পৌঁছাবো? মা, তোমাকে বলেছি না তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দিতে? তোকে তো সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোর তো ঘুমই ভাঙছে না। এখন এত কথা বলার সময় নেই, তুমি টেবিলে নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর মাকে সালাম করে বেরিয়ে পড়লাম। হাতে আছে মাত্র 10 মিনিট। প্রথম দিনে যদি লেট করি তাহলে আল্লাহ জানে চাকরিটা থাকবে কিনা। তারপরেও অফিসে গেলাম। 5 মিনিট লেট হয়ে গেল। বসের কেবিনে গেলাম। মে আই কামিং স্যার? ভিতরে আসো। ধন্যবাদ স্যার। তা প্রথম দিনেই 5 মিনিট লেট করলে? আসলে স্যার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তোমার কাজটা কি নিশ্চয়ই জানো? জি স্যার। আমি হচ্ছি এই কোম্পানির মালিক, তবে সেটা আজ পর্যন্তই। এবার থেকে মানে আগামীকাল থেকে আমার মেয়ে এই কোম্পানি দেখাশোনা করবে। স্যার। তোমাকে আজকেই সব কাজ দেখিয়ে দেয়া হবে, আর সব সময় তোমাকে তোমার বসের সাথে থাকতে হবে। জি স্যার। আর শোনো, তোমাকে এই পিএর কাজটা 1 মাস করতে হবে, এরপর তোমার প্রমোশন হবে। ওকে স্যার। তারপর স্যার আমাকে কাজ দেখিয়ে দিলেন, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিলেন। এভাবে দিনটা কেটে গেল। শেষে কিনা একটা মেয়ের বিয়ে হলাম। রাত্রিবেলায় খাওয়ার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। আজকে তোর অফিস কেমন হলো বাবা?
ভালোই হলো। তোর খুব কষ্ট হলো তাই না? আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তোকে এত তাড়াতাড়ি। জীবনে কিছু পেতে হলে কষ্ট তো করতেই হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। বাবা। আঁকি খাবার খেয়েছে? ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এভাবে কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। আজকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম যাতে ঘুম থেকে উঠতে অসুবিধা না হয়। পরের দিন ঠিক সময় ঘুম ভাঙলো। তারপর নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। সবার সাথে কুশল বিনিময় করলাম। সবাই নতুন ম্যামকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই আমি নিজের দিকে তাকিয়ে আছি। তারপর যেই ওনার দিকে তাকালাম বিরাট শক খেলাম। না না, এটা কিভাবে হতে পারে? কারণ ম্যাম আর কেউ নয়, কালকের মেয়েটা যাকে কাঁধার মধ্যে ফেলে দিলাম। ম্যাম একে একে সবার সাথে কথা বললেন, তারপর আমার সামনে আসলেন। আমি তো ভয় শেষ। উনি আমাকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হাই ম্যাম। কিন্তু উনি আমার সাথে কথা না বলে ওনার কেবিনে চলে গেলেন। তারপর সবাই যে যার কাজে চলে গেলেন। একটু পরে একজন পিয়ন এসে আমাকে ডাক দিলেন। আপনি তো মনে হয় ম্যাডামের পিএ। যান, আপনাকে ম্যাডাম ভিতরে ডাকছেন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর ভয় ভয়ে কেবিনের দিকে এগোতে লাগলাম। আজ থেকে একটু দরজাটা খুললাম। আসতে পারি? মিস্টার আরিয়ান, আসুন, ভেতরে আসুন। আপনার জন্য তো অপেক্ষা করছি। কি ব্যাপার, এত মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? তারপর আমি ভিতরে গেলাম। আমি হচ্ছি আপনার পিএ। বাহ, আপনার গায়ে তো দেখছি এখনো কালকের কাদা লেগে আছে। কথাটা বলাতেই ঘাবড়ে গেলাম। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওলে বাবা লে, কচি খোকা, কিছু বুঝতে পারছেন না তাই না? জি। হঠাৎই উনি আমার কলার ধরে বললেন, কুত্তা তো এত বড় সাহস! তুই কালকে আমাকে কাদার মধ্যে ফেলে দিলি। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমি তো আর জানতাম না যে ওইটা আপনি ছিলেন। তোর জন্য আমার মাথা হেট হয়েছে। তোকে আমার পিয়ে কে বানিয়েছে বল? সরি, ভুল হয়ে গেছে। দাঁড়া, তোকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করছি। না না, প্লিজ এই কাজটা করবেন না। আপনি আমাকে যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব। শাস্তি তো তোকে এমনিতেই দেব। তোর জন্য এই রাইসা চৌধুরীর মাথা হেট হলো। তোকে এত সহজে কিভাবে ছেড়ে দেব? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখন যা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। কিন্তু ম্যাম, এটা তো পিয়নের কাজ। এই কথা বলতেই উনি ঠাস করে আমার গালে একটা চড় দিলেন। ভুলে যাস না, তুই আমার পার্সোনাল পিএ। আমি যা বলবো তাই তোকে করতে হবে। ঠিক আছে ম্যাম। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। তারপর আর কি, আমি কপি আনতে চলে গেলাম। এটা মেয়েরা অন্য কিছু ছেলেদের মতো ব্যবহার করছে। কেন যে কালকে এমন করলাম? ম্যাম, আপনার কপি। উনি কপিটা হাতে নিলেন। এক চুমুক দিয়েই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ম্যাম, ভালো লাগেনি? এই, এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। জি বলেন। হাতটা সামনে বাড়া। হাতটা বাড়াতেই উনি গরম কফিটা আমার হাতের উপর ফেলে দিলেন। তারপর বলতে লাগলেন, এটা কি কফি এনেছিস তুই? এত ঠান্ডা কফি? গরমে আমার হাত পুড়ে গেল, আর আপনি পড়ছেন ঠান্ডা। চুপ ছোট লোক, আবার মুখে মুখে কথা বলছিস। সরি ম্যাম। এখন চল, আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাবি। মনে মনে বলতে লাগলাম, আমার হাতটা যে পুড়ে গেছে, ওনার সেদিকে কোনো খেয়াল। আমি জানি উনি এমন কেন করছেন। কি আর বলবো, সবকিছু সহ্য করে থাকতে হবে। ঠিক আছে, চলুন। তারপর ওনাকে অফিসটা দেখালাম। এভাবে দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। ওনার কেবিন থেকে ডাক আসলো। জি ম্যাম, কিছু বলবেন? হোটেল থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আয়। ওকে ম্যাম, যাচ্ছি। তারপর নিচে চলে গেলাম।
বিরিয়ানি নিয়ে আসলাম। এভাবে দিনটা কেটে গেল। সারাদিনে একটুও বসতে দেয়নি। এত জল্লাদ মেয়ে জীবনেও দেখিনি। ম্যাম, এবার কি আমি বাড়িতে যাব? বাড়িতে কি তোর বউ বাচ্চা আছে নাকি যে এত তারা কিসের? না ম্যাম, নেই। আর শোন, এখন থেকে তুই আমাদের বাড়িতে থাকবি। আপনাদের বাড়িতে কেন? আমার তো বাড়ি আছে। তুই কি ভুলে যাচ্ছিস যে তুই আমার পিএ? কিন্তু সেটা তো অফিসের জন্য। বাড়িতে আমাকে কোন কাজে লাগবে? তুই এই রাইসার সাথে লাগতে চেয়েছিলি, এখন তোকে হারে হারে বোঝাবো আমি কি। কিন্তু ম্যাম, তার জন্য তো আমি ক্ষমা চেয়েছি। এখন যা, তোর জামা কাপড় নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। তোকে 1 ঘন্টা সময় দিলাম। ঠিক আছে ম্যাম। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে মা বলল, কি রে, এত দেরি হলো যে? আজকে একটু লেট হয়ে গেল। তোর হাতে কি হলো? আর বলো না, চা খাচ্ছিলাম, হঠাৎই চায়ের কাপটা হাতের মধ্যে পড়ে গেল, আর আমার হাতও পড়ে গেল। সত্যি কথা বললে মা কষ্ট পাবে হয়তো, আমাকে চাকরিটা করতে দিব না, তাই বললাম না। তোকে নিয়েও আর পারলাম না, এখনো ছোট রয়ে গেলি। তারপর মা আমার হাতে ব্যান্ডেজ করে দিল। এবার আমাকে যেতে হবে। যাবি মানে? এইমাত্রই তো অফিস থেকে এলি, এখন আবার কোথায় যাবি? আসলে মা, এবার থেকে আমার বসের বাড়িতে থাকতে হবে, যাতে অফিসের কাজ করতে সুবিধা হয়। কি বলিস? মা আমাকে এখনই যেতে বলেছে। তারপর মা আর বোনের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু ম্যামের বাসা তো চিনি না, তাই ম্যামের কাছে একটা ফোন দিলাম। হ্যালো ম্যাম। কি বলছেন? ম্যাম, আমি আপনার পিএ। ও তুই? তোকে আমি বললাম না আমাদের বাড়িতে আসতে? বলেছেন, কিন্তু আমি তো আপনাদের বাসা চিনি না। কি, তুই আমার বাসা চিনিস না? তোকে কি দেখেছে আমার পিএ বানালো? আচ্ছা ঠিক আছে, এই ঠিকানায় চলে আয়। তারপর ওনার দেওয়া ঠিকানা মতো চলে গেলাম। মাত্র তো 1 মাস, এই 1 মাস সহ্য করতে হবে। ওনাদের বাসার সামনে গেলাম। অনেক বিরাট বাড়ি আর অনেক সুন্দর। কলিং বেল চাপ দিলাম। একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। জি, কাকে চাই? ম্যাম আমাকে আসতে বলেছিল। এবার থেকে আমি এখানেই থাকবো। হঠাৎ কি একজন বলল, এই, তুই কার সাথে কথা বলছিস রে? তাকে দেখি ম্যাম কাজের মেয়েটি বলল, দেখুন না ম্যাডাম, উনি কি সব বলছেন? এবার থেকে নাকি এ বাড়িতে থাকবেন? থাকবে। ওকে আমার রুমে পাঠিয়ে দে। এই বলে উনি উপরে চলে গেলেন। মেয়েটা বলল, আমার পিছন পিছন আসেন। তারপর আমি ওর কথা মতো পিছনে যেতে লাগলাম। এটাই হচ্ছে রাইসা ম্যাডামের ঘর। তারপর মেয়েটা চলে গেল। আমি দরজায় ধাক্কাতে লাগলাম। একটু পরেই উনি দরজা খুললেন। শোন, এই বাড়িতে যদি তোকে থাকতে হয় তাহলে সব সময় আমার কথা মতো চলবি। কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। কানের গোড়ায় দিব নাকি একটা? এই না না, কালকে যে দুটো দিয়েছেন এখন গালটা ব্যথা করছে। এই জন্যই বলছি, আমি যা বলবো তুই তাই করবি। রাজি কিনা বল? ঠিক আছে, আপনার কথা শুনবো। এখন আয়, তোর ঘরটা দেখিয়ে দিই। ম্যামের পাশের একটা রুমে নিয়ে গেলেন। এই দেখ, আজ থেকে এটাই তোর রুম। এত বড় ঘর, এখানে একা কিভাবে ঘুমাবো? তোকে আমি তোর সাথে থাকবো নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? চুপ, এখন আমি যাচ্ছি, একটু পরেই ডাক দিব। তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ওকে, যেমন আপনার ইচ্ছে। তারপর উনি চলে গেলেন। এদিকে আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন বজ্জাত মেয়ে জীবনেও দেখিনি। তারপর আমি উঠে বাইরে গেলাম। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না। পুরো বাড়িটা ভালোভাবে ঘুরলাম, কিন্তু কোথাও মানুষের চিহ্নই দেখতে পেলাম না। তার মানে এত বড় বাড়িতে উনি একা থাকেন? কিন্তু শুনলাম ওনার তো মা বাবা সবাই বেঁচে আছেন। তাহলে ওনাদের ছেড়ে উনি একা থাকেন কেন? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কাজের মেয়েটা থেকে সব জেনে নিতে হবে। তারপর আমি রান্নাঘরে গেলাম।
এ কি, আপনি এখানে কি করছেন? আপনার থেকে কিছু কথা জানার ছিল। দেখুন, আমি এখন কাজে বিজি আছি, এখন কোনো কথা বলতে পারবো না। বেশি না, শুধু একটা কথা জানার ছিল। মেয়েটা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার ম্যাডাম এ বাড়িতে একা থাকে কেন? শুনলাম ওনার তো মা বাবা সবাই বেঁচে আছে। আর বলিয়েন না, সে এক লম্বা কাহিনী, এখন বললেও শেষ হবে না। শুধু এটুকু জেনে রাখুন, যাদের উনি বাবা মা ভাবতেন তারা ওনার আসল বাবা মা নন। মানে কি বলতে চাইছেন আপনি? সেটা ওনার থেকে জেনে নিন। শুনেন, তারপরও চলে গেল। ধ্যাৎ, কি বললো কিছুই তো বুঝলাম না। একটু পরেই রাইসা ম্যামের রুম থেকে ডাক আসলো। আমি রেডি হয়ে ওনার রুমে গেলাম। জি ম্যাম। আসতে তোর এতক্ষণ লাগলো কেন? কই দেরি হলো, সাথে সাথে তো আসলাম। মুখে মুখে আবার কথা বলছিস, দিব নাকি একটা? এই কথা বলে যেই মারার জন্য হাত তুললেন, আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার, উনি মারছেন না কেন? চোখ মেলে দেখি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছেন। কি ব্যাপার, মারলেন না কেন? হয়তো দয়া হলো আমার উপর। তারপর উনি আমাকে নিয়ে এক জায়গায় গেলেন। আমার কাজ হচ্ছে শুধু ওনার পেছনে ঘুরঘুর করা। ব্যাস, এইভাবে কিছুদিন চলে গেল। উনি আমার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করে, সবসময় আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। একদিন বিকেলবেলা রুমে শুয়ে আছি, হঠাৎ উনি আমাকে বললেন, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমানো, তাই না? এখন তো কাজ নেই, তাই শুয়ে আছি। এটাও আপনার সহ্য হচ্ছে না? এই কথা বলতেই তোর সাহস দেখছে অনেক বেড়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। তারপর উনি চলে গেলেন। একটা সামান্য কারণের জন্য উনি এমন করছেন, আল্লাহ জানে আর কত চড় থাপ্পড় খেতে হয়। তারপর রেডি হয়ে ওনার রুমে গেলাম। ম্যাম, আপনি বলছিলেন না কোথাও যাবেন? চল। তারপর ওনার সাথে বাইরে আসলাম। গাড়ির সামনে যেতে আমাকে বললেন, তুই গাড়ির ড্রাইভিং করতে পারিস? পারি, কিন্তু এর আগেও তো আপনাকে নিয়ে ড্রাইভিং করেছি। এখন এই কথা বলছেন যে? তাহলে দাঁড়িয়ে আছিস, উঠে ড্রাইভিং কর। এইটুকুতেই এত রেগে যাওয়ার কি আছে? আমাকে বললেই তো হতো। আবার রেগে গেলেন। কি বললি তুই? কিছু না, আমি গাড়ি চালাচ্ছি, আপনি উঠে বসেন। এই বলে এক লাফে গাড়িতে উঠে বসলাম। উফ, এটা মেয়ে নাকি অন্য কিছু, একটুতেই রেগে যায়। এখন তো সন্ধ্যা হয়ে গেল, এই সময় উনি কোথায় যাবেন কে জানে। তারপর আমি নিজের ইচ্ছে মতো গাড়ি চালাতে লাগলাম। ম্যাম, আমরা কোথায় যাব? উনি এক ধ্যানে মোবাইল টিপেই যাচ্ছেন। ওনারা আমার কথা শুনতে পান নাই। আবার বললাম, কি হল বলুন না, আমরা কোথায় যাচ্ছি? তোর যেদিকে দু চোখ চাই সেদিকে নিয়ে চল। কি বলেন, মাথা ঠিক আছে আপনার? তার মানে তুই বলতে চাইছিস আমি পাগল? না না, এটা বলতে চাইনি। আই, তুই এক্ষুনি গাড়ি থামা। এখানে। যেটা বললাম সেটা কর। তারপর আমি গাড়ি দাঁড় করালাম। তুই এইবার গাড়ি থেকে নাম। তারপর? তারপর তুই এখন এখান থেকে হেঁটে বাড়ি যাবি। আচ্ছা ঠিক আছে। এই নানা কি বললেন আপনি? তুই আমাকে পাগল বললি, এটা হলো তোর শাস্তি। এই বলে উনি গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। এমন বজ্জাত মেয়ে জীবনেও দেখিনি। এই সামান্য কারণে কেউ এত বড় শাস্তি দেয়। এখন এটা কিভাবে যাব? তারপর কিছু না ভেবে হাঁটতে লাগলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। হঠাৎই কিছু দূর যাওয়ার পরে দেখলাম ম্যামের গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো। হঠাৎই দেখতে পেলাম কেউ একজন দৌড়ে আমার দিকে এগিয়ে আসছে, এসে আমাকে চাপটে ধরলো। হঠাৎই বৃষ্টি শুরু হলো, কিন্তু আমাকে কে জড়িয়ে ধরলো সেটা বুঝতে পারছি না। এই, কে আপনি? এভাবে জড়িয়ে ধরলেন কেন? এখান থেকে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। কথা শুনে বুঝতে পারলাম এটা ম্যাম, কিন্তু উনি হঠাৎ এমন করছেন। কি হলো আপনার, এমন করছেন কেন? তোকে যেটা বললাম সেটা কর। এই কথা বলতেই হঠাৎই কোথায় থেকে কিছু লোক এসে আমাদের সামনে দাঁড়ালো। ওরা ম্যামের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিস এত সহজে আমাদের থেকে ছাড়া পেয়ে যাবি? তোদের ভালোর জন্য।
এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। দেখ, ও আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। এবার আমি চুপ থাকতে পারলাম না। কেউ আমাকে বললেন এখানে সব কি হচ্ছে? তুই যেই হোস না কেন, ওকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে, দিব। কথা বলতেই ম্যাম অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। এই তো বুদ্ধিমানের মতো কথা বললি। তবে তার আগে আমার একটা শর্ত আছে। ওনার সাথে আমার পুরনো হিসাব আছে, সেটা বোঝাবোঝা করিনি। কথা বলতেই উনি আরো ঘাবড়ে গেলেন, আমার দিকে নিষ্পাপের মতো তাকিয়ে আছে। এই, তুই সব কি বলছিস? চুপ থাকুন। এতদিন আমার উপর অনেক অত্যাচার করেছে, আজকে সবকিছু সুদে আসলে উসুল করব। এই বলে ওনার হাত ধরে গাড়ির ভিতরে নিয়ে গেলাম। না, তুই আমার সাথে এটা করতে পারিস না। এই বলে আমার গালে একটা চড় দিলেন। মারা শেষ হলো আপনার? না হলে আরো দুটো দিতে পারেন। তোকে তো আমি খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, করিন। এখন চুপচাপ গাড়ির ভিতরে বসে থাকেন। আপনার সাথে খারাপ কিছু করার জন্য গাড়ির ভিতরে নিয়ে আসিনি। এখানে থাকলে আপনি সেফ থাকবেন, এই জন্য নিয়ে আসলাম। এখন আমি বাইরে যাচ্ছি, আপনি এখানে থাকেন। এই বলে গাড়ি থেকে বের হলাম। গুন্ডাগুলো বলল, চা এবার লক্ষ্মীর ছেলের মতো এখান থেকে কেটে পড়। যাব, তার আগে তোদের একটু আদর যত্ন করি। তুই কি আমাদের সাথে লাগতে চাইছিস? ধ্যাৎ, তোরা নিজে থেকেই বলে দিলি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আয়। তারপর আর কি, ওদের সাথে ইচ্ছে মতো মারামারি করলাম। মার খেয়ে ওরা সবাই পালিয়ে গেল, আমার ডান হাতটা কেটে গেল। এবার বেরিয়ে আসুন, ওরা সবাই পালিয়ে গেছে। তারপর ম্যাম বেরিয়ে আসলেন। হয়তো উনি বিশ্বাস করতে পারছেন না আমি একাই ওদের সবাইকে মারছি। এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? এখন চলুন বাড়িতে যাওয়া যাক। তারপর দুজনেই গাড়িতে উঠলাম। হঠাৎই উনি আমার হাতের দিকে তাকালেন। এই কি, তোর হাত দিয়ে রক্ত পড়ছে? ও কিছু হবে না, পড়তে দিন। তুই বললেই হলো, কিচ্ছু হবে না। কতটা কেটে গেল। এই বলে উনি ওনার ওড়না ছিলেন। এটা দেখে তো আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম, কারণ যে মেয়ে সবসময় আমাকে কষ্ট দিতে চায় সে কিনা আজ নিজের ওড়না চিড়ে আমার হাত বেঁধে দিচ্ছে। এটা কি করলেন আপনি? এত দামি ওড়না আপনি ছিঁড়ে ফেললেন? তো কি হয়েছে? না মানে এটা কেমন দেখে বলুন? আপনি আমার মতো ছোট লোকের হাত বেঁধে দেওয়ার জন্য নিজের ওড়না ছিলেন। কিছুই বলছে না, চুপ করে আছে। থাক, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। রক্ত পড়া কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। তারপর উনি আমার হাতটা বেঁধে দিলেন। তুই এখন ড্রাইভ করতে পারবি না। কেন? কেন শুধু শুধু আমার মতো ছোট লোকের জন্য কষ্ট করবেন? এমনিতেই এটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এর থেকে বেশি কিছু আর চাই না। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলাম। এদিকে উনি বসে বসে কি যেন ভাবছেন। তারপর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তখন রাত ঠিক 10টা। আমি আমার রুমে আসলাম। তারপর হঠাৎই কোথা থেকে রাইসা ম্যাম আসলেন, হাতে ফার্স্ট এড বক্স। তোর হাতটা দেখি। কেন, কি করবেন? পারলে এই হাতটাও কেটে দিন। দিব। আগে এই হাতটা ভালো করি, তারপর। কি সত্যি বলছেন? এই বলে ন্যাকা কান্না করতে লাগলাম। আই, একদম চুপ, না হলে দিব একটা। আমি সাথে সাথে গালে হাত দিলাম, না হলে আমার মুখ দিয়ে আরো কথা বের হবে। এটা দেখে উনি হাসতে লাগলো। তারপর উনি ভালো করে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেলেন। যাক বাবা, এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো। কিন্তু কিভাবে ঘুমাবো? পেটের মধ্যে তো ইঁদুর লাফালাফি করছে, কিন্তু কিছুই করার নেই। তাই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার কেউ একজন দরজা ধাক্কাতে লাগলো। রেগে বললাম, উফ, শান্তি থেকে একটু ঘুমাতেও দিবেন নাকি? তাড়াতাড়ি দরজাটা খোল। এখন আবার কি দরকার? একটু ঘুমোতে দিন না। তোকে বললাম দরজাটা খুলতে। আমার কিন্তু রাগ উঠাবি না। ভাবলাম না এভাবে চলতে দেওয়া যায় না। কতদিন আর ওর অত্যাচার সহ্য করবো? একবার শেষ হতে তো আর বেশি দিন নেই। কিছুদিন ধৈর্য ধরে থাকতে হবে। তারপর উঠে দরজা খুললাম। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন আমাকে কাঁচা খেয়ে ফেলবে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? তোর ঘাড় মটকাবো বলে।
কি কি? উনি আর কোনো কথা না বলে আমার হাত ধরে খাওয়ার টেবিলে নিয়ে আসলেন, তারপর একটা চেয়ার টেনে বসিয়ে দিলেন। এখানে নিয়ে আসলেন কেন? উনি আমার মুখের সামনে এক লোকমা খাবার তুলে বললেন, আই হা কর। আপনার মাথাটা মনে হয় একেবারে গেছে, কিসব করছেন? তুই আবার আমাকে পাগলি বললি, এইবার দেখ কি করি। তারপর উনি যা করলেন, আমার হাত দুটো দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেললেন। তারপর এক গামলা খাবার নিয়ে আমার সামনে এসে বললেন, এখন তোকে এই সবগুলো খাবার খেতে হবে, না হলে সারা জীবন এইভাবেই পড়ে থাকবি। কি এত খাবার খেলে তোমার পেট ফেটে যাবে? না না, প্লিজ এমন করবেন না। ওকে, তাহলে এখানেই পড়ে থাক, কেউ তোকে দেখতে আসবে না। বলছিলাম কি, শাস্তি একটু কম করলে হয় না? না হয় না। এখন তুই রাজি কিনা বল, আমি যাচ্ছি। আমি খাবো। আমার মতো নাদান বাচ্চাকে একা পেয়ে আপনি এমন করছেন, এর বিচার ঠিকই করবে। এই তো গুড বয়, তাহলে হা করো। তারপর উনি আমাকে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খেয়েই আমার পেট ভরে গেল, কিন্তু আমার আরো খেতে ইচ্ছে করছে। মেয়েদের হাতে খেতে যে এত মজা, এটা তো আগে জানা ছিল না। ব্যাস, অনেক হয়েছে, আর খেতে পারবো না। তুই বললেই হলো। এবার তো আমাকে খুলে দেন। এত তারা কিসের? উনি হাতের বাঁধনটা খুলে দিলেন। আমি উঠে দাঁড়াতে পারছি না। চল, তোকে এবার রুমে দিয়ে আসি। দিয়ে আসলেই তো ভালোই হয়, কিন্তু থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। তারপর ম্যাম আমার এত কাছে চলে আসলেন, আমাকে কোনো মতে ধরে আমার রুমে নিয়ে আসলেন। তারপর যেই আমি বিছানায় বসতে যাব, হঠাৎ করে পা স্লিভ কেটে ম্যামকে নিয়ে বিছানায় পড়ে গেলেন। ম্যাম আমার নিচে, আমি ওনার উপরে, দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওনার চোখে কেমন যেন মায়া আছে, চোখ ফেরাতেই পারছি না। তারপর তাড়াতাড়ি ওনার উপর থেকে উঠলাম। আমি তো ভয়ে চোখ বন্ধ করে আছি, এখন নিশ্চয়ই আমার কপালে চড় থাপ্পড় জুটবে। কিন্তু না, তার পরিবর্তে উনি যা করলেন, উনি আমার গালে একটা কিস করে চলে গেলেন। আমি তো সাথে সাথে অন্য জগতে চলে গেলাম। না না, আমি ওনার স্বপ্ন দেখছি। উনি কিনা আমার মতো একটা ছেলেকে কিস করবে। না, এটা নিশ্চয়ই স্বপ্ন হবে। হঠাৎই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আমার বন্ধু রাকিবের ফোন। কি মামা, এতদিন পরে কি মনে করে? শালা, আমি তো তোকে সব সময় কল দিই, তোর তো ফোনটা রিসিভ করার মতো সময় থাকে না। আর বলিস না, শুধু তোর সাথে না, বাড়িতেও ঠিক মতো কথা বলতে পারি না। তুই কি এমন কাজ করিস যার জন্য এত ব্যস্ত থাকিস? এখন বলে শেষ করা যাবে না, পরে বলবো। এখন ঘুমাবো, রাখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন দেওয়ার আর সময় পেল না। এখন শুধু একটাই কাজ, আর সেটা হলো ঘুমানো। তারপর আর কি, ঘুমের দুনিয়ায় হারিয়ে গেলাম। সকালবেলায় হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। আজকে এতক্ষণ পর্যন্ত কিভাবে ঘুমালাম? তার মানে কি রাইসা ম্যাম এখনো ঘুমাচ্ছে নাকি? না, একবার গিয়ে দেখি। ম্যামের রুমে গিয়ে দেখি কেউ নেই। কাজের মেয়েটির কাছে গেলাম। এই যে শুনুন। বলেন। ম্যাম কোথায় বলতে পারেন? উনি তো সকাল সকাল অফিসে চলে গেলেন। আমাকে না নিয়ে চলে গেলেন? আপনার কথা জিজ্ঞেস করছিলাম। উনি বললেন আপনি নাকি অসুস্থ, তাই যেতে পারবেন না, আর আপনাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। ও, তারপর আমার রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, একদিনে উনি এতটা চেঞ্জ কিভাবে হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই উনি এসে আমার গায়ে পানি ঢেলে দিতেন। আর সেই উনি কিনা এসব বলছে? না, আমি অফিসে যাব, কারণ আমি তো অসুস্থ না, সামান্য একটু কেটে গেছে। তারপর অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে মায়ের কাছে একটা ফোন দিলাম। হ্যালো মা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? তোমাদের কথা বারবার মনে পড়ছে। তাহলে ছুটি নিয়ে কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে যা। ছুটি দিবে না, জল্লাদ বস একটা, সবসময় শুধু কাজের মধ্যেই রাখে। হঠাৎই অন্য কারো কণ্ঠ শুনতে পেলাম। মনে হয় কেউ মায়ের হাত থেকে ফোনটা নিয়ে নিল। তারপর বলতে লাগলো, ওই তুই কি বললি? আমি জল্লাদ? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগলো। না না, এটা কি করে হয়? মনে হয় আমি ভুল শুনছি। ম্যাম আমাদের বাড়িতে কিভাবে আসবে? তাহলে উনি কে ছিলেন? ম্যাম ছাড়া তো কেউ ওভাবে কথা বলে না। ম্যামটা এখন নিশ্চয়ই অফিসে থাকবে। আমি ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি অফিসের দিকে গেলাম। ম্যামের কেবিনে গিয়ে দেখি উনি নেই।
তার মানে অফিসের পিয়নের কাছে গেলাম। আপনাদের ম্যাম কোথায়? এ কি, আপনি এখনো অফিসে আছেন? ম্যাম তো অনেক আগেই চলে গেলেন। কোথায় গেলেন একটু বলতে পারেন? না, তা তো বলে যায়নি। আচ্ছা ঠিক আছে। ম্যামের কেবিনে বসে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা ফোন দিয়ে দেখি উনি এখন কোথায় আছে, কিন্তু ওনার মোবাইল বন্ধ পাওয়া যায়। হঠাৎই কোথা থেকে রিয়া আসলো। ও এই অফিসের কর্মচারী, ওর সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই। আরে মিস্টার আরিয়ান, ও তুমি? বসে বসে কি এমন ভাবছেন? একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আছি। তারপরও আমার পাশে বসলো। কিছু মনে না করলে আমাকে বলতে পারেন। না, এটা তোমার শুনতে হবে না। ও আচ্ছা, তা আজকে আপনি একা কেন? ম্যাম কোথায়? জানি না, কাউকে কিছু না বলে কোথায় চলে গেলেন। সকালে তো এসেছিলেন। আচ্ছা, এখন ওনার কথা বাদ দিন, বলুন আপনার দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে, জীবন তো জীবনের মতোই চলবে। হঠাৎই ও আমার হাতের দিকে নজর দিল, আমার হাতটা ধরে বলল, এ কি, আপনার হাত কাটলো কিভাবে? ও এক লম্বা কাহিনী, পরে কোনো এক সময় বলবো। হঠাৎই কোথা থেকে রাইসা ম্যাম আসলেন। রিয়া তখন আমার হাতটা ধরেছিল, চিৎকার দিয়ে বললেন, এখানে এসব কি হচ্ছে? আসলে ওনার আসলে মানে কি? আপনার কি আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? অফিসে কি এজন্য আসেন? সরি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে নিজের কাজ করুন। তারপর রিয়া চলে গেল। এবার ম্যাম আমার দিকে তাকালো, আমার কাছে এসে বললেন, তোকে তো আমি বাড়িতে গেলে দেখে নিব। কেন? আমি আবার কি করেছি? সেটা বাসায় গিয়েই তোকে বোঝাবো। আর তুই অফিসে কেন এলি? বাসায় ভালো লাগছে না তাই। ভালো লাগবে কিভাবে? বাসায় থাকলে তো আর মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারবি না, লুচু একটা। ছি ছি, এইসব কি বলছেন? তাও আবার মেয়ে? এখন কথা না বলে চুপচাপ ওখানে গিয়ে বসে থাক। এখানে কেন? আমার বসার জায়গা তো আছে। এখন থেকে তুই এখানেই থাকবি, সারাক্ষণ আমার চোখের সামনে থাকবি। আর একটা কথা, যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি, তাহলে কি আপনার সাথে কথা বলবো না? আপনিও তো একটা মেয়ে। উফ, তোকে নিয়ে যে কি করি! যদি আর একটাও কথা বলেছিস তাহলে তোর মাথা ফাটিয়ে দেব। যা এখন ওখানে গিয়ে বসে থাক। যাচ্ছি। এই বলে ওনার সামনেই বসলাম। এভাবে বসে থাকতে কেমন জানি ভালো লাগছে না, তাই পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলাম। তারপর আমার স্কুল জীবনে কিছু বান্ধবী আছে, ওদের সাথে চ্যাট করতে লাগলাম। ওদের সাথে মজা করছিলাম, তাই মুচকি মুচকি হাসছিলাম আর ওদের সাথে চ্যাট করছিলাম। হঠাৎই কেউ একজন আমার হাত থেকে ছু মেরে মোবাইল কেড়ে নিল। সেটার কেউ নয়, ম্যাম। এটা কি হলো? হেসে হেসে কার সাথে মেসেজ করছিস? যার সাথেই বলি না কেন, তাতে আপনার কি? বাহ, মুখ দিয়ে তো দারুণ কথা বের হচ্ছে। প্লিজ মোবাইলটা দেন না। এখন পাবি না, বাড়িতে গেলে তারপর দিব। ততক্ষণে তুই আমার মোবাইলটা চালা। এসব কি বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? না না, আপনার ফোন আমার লাগবে না। ওকে, তাহলে এখানে চুপচাপ বসে থাক। বসে থাকবো, তার আগে আমার ফোন দেন। আজকে কিন্তু তোর উপর এমনিতেই অনেক রেগে আছি। বাড়িতে গেলে সব রাগ বের করব। আমার জানার মতে আমি তো কিছুই করিনি। তাহলে এখন যদি মুখ দিয়ে আরেকটা কথা বের করেছিস, না, আমি আর কিছু বলবো না। মুখে আঙুল দিয়ে। তারপর আমি মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে রইলাম। এভাবে দেখতে দেখতে সারা দিন কেটে গেল। বিকেলে অফিস ছুটি দিয়ে দিলেন। ম্যামকে নিয়ে বাড়িতে চলে আসলাম। ম্যাম ওনার রুমে যাওয়ার সময় বললাম, ম্যাম আমার মোবাইলটা। এখন রুমে যা, একটু পরে নিয়ে আসছি। আমার মোবাইল নিয়ে ওনার রুমে গেলেন। তারপর উনি ফ্রেশ হয়ে আমার মোবাইলটা ওপেন করলেন। দেখে তো শয়তানটার মোবাইলে কি আছে। ম্যাম সবার আগে ফেসবুকে ঢুকলেন। ইনবক্সে ঢুকে ম্যামের মাথা গরম হয়ে গেল, কারণ ইনবক্সে সবাই মেয়ে ছিল আর কিছু আমার এভরি ফ্রেন্ড ছিল। ম্যাম সবাইকে ব্লক দিয়ে দিলেন। তারপর রেগে আমার রুমে আসলেন, এসেই দরজা বন্ধ করে দিলেন। ওনার হাতে একটা লাঠি দেখতে পেলেন। কি ব্যাপার, আপনি এইভাবে? তোকে একটু আদর করতে আসলাম। জি জি, আপনার লজ্জা নেই? আপনি মেয়ে হয়ে কথা বলছেন? ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাক,
যদি এক পাও এদিক ওদিক দিয়েছিস তাহলে তোর খবর আছে। এই বলে উনি লাঠিটা নিয়ে আমার সামনে আসলেন, এসে কষে একটা মারলেন আমার পায়ে। আমার খুব ব্যথা লাগলো, সাথে সাথে মাটিতে বসে পড়লাম। কি হলো, এভাবে মারছেন কেন? তখন কি বলেছিলি আমি জল্লাদ, তাই না? এই কথা কখন বলছি? আমি তো আপনাকে বলি নাই। সকালে কি বলেছিলি মনে করে দেখ। কই, সকালে তো আপনার সাথে কথাই বলিনি। তোর মাকে কি বলেছিলি? তার আগে এটা বলুন, আপনি আমাদের বাড়িতে কি করছিলেন? সেটা এখন নয়, সময় হলেই জানতে পারবি। সময় কখন হবে? তুই এতগুলো মেয়ের সাথে টাঙ্কি মারোস? মানে কি বলতেছেন? কি বলছি তাই না? উনি রেগে আমার কলার ধরলেন, দেয়ালের সাথে চেপে ধরে বললেন, তুই এতগুলো মেয়ের সাথে চেট করস? করলে সমস্যা কি? ওরা সবাই আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড ছিল তাই না? কয়েকজন তো দেখলাম তোকে প্রপোজও করেছে। কি সত্যি বলছেন? কই দেখি আমার মোবাইলটা। তোর মোবাইল চাই তাই না? দেন না, এতদিন পরে একটা প্রপোজ পেলাম, অ্যাকসেপ্ট করতে হবে না? কি করবি আবার বল? কেন, ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করব? এই কথা বলতেই ম্যাম যা করলেন, উনি আমার মাথার পেছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলেন। কিছুক্ষণ পরে ছেড়ে দিলেন। এটা কিন্তু ঠিক হলো না, বলে দিলাম। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝবো। এখন আমার মোবাইলটা দেন। এই নে, আর শোন, তোর ফেসবুক আইডিটা এখন আমার কাছেও আছে। যদি দেখি কোনো মেয়ের সাথে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কি হবে। এই বলে উনি চলে যেতে লাগলেন। আমি ওনাকে পেছন থেকে বললাম, ম্যাম আমি বুঝতে পারছি আপনি কি চাইছেন, কিন্তু যেটা চাইছেন সেটা কখনোই হবে না। কেন হবে না? কারণ আপনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারপর ম্যাম কিছু না বলেই চলে গেল। উনি এসব কি শুরু করেছেন আল্লাহ জানে। ওনার থেকে তো আর চাইলেও দূরে থাকতে পারবো না। কি যে করি। এদিকে রাইসা ম্যাম ওনার রুমে গিয়ে ভাবছে, না এবার থেকে আমাকে আরও ওর কাছে যেতে হবে, ওর মনে আমাকে জায়গা করে নিতে হবে। এভাবে দেখতে কিছুটা সময় কেটে গেল। সন্ধ্যার পরে মোবাইলটা নিয়ে বসলাম। ফেসবুকে ঢুকে দেখি ম্যাম সবাইকে ব্লক করে দিয়েছে। আমি আবার সবাইকে আনব্লক করলাম, তারপর ওদের সাথে চ্যাট করতে লাগলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। কুত্তা, তুই আবার ওদের আনব্লক করলি? তারা তোকে দেখাচ্ছি। মেসেজটা দেখে বুঝে গেলাম এই মহিষী নারীকে। সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলাম। যা সন্দেহ করেছিলাম তাই হলো। কিছুক্ষণ পরেই ম্যাম এসে দরজা ধাক্কাতে লাগলো। ওই কুত্তা, দরজা খোল। ওনার কথার উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছি। কি হলো, তোকে দরজা খুলতে বলছি না? ওকে ঠিক আছে, আমিও দেখবো তুই কতক্ষণ পর্যন্ত রুমে বসে থাকিস। এই বলে উনি চলে গেলেন। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। না আর ফেসবুকে ঢোকা যাবে না দেখছি। ফোনটা আমাকে ডাকতে লাগলো। হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করলাম। এই যে মিস্টার, ফোন ধরতে এতক্ষণ লাগলো কেন? দুঃখিত, কে আপনি? মনে করে বলুন তো কে হতে পারি? আপনার পরিচয় দিলে দেন, তাহলে আমি ফোন রাখছি। আমি রিয়া বলছি। ও তুমি? তা ফোন দিলে যে? কেন, আমি কি আপনাকে কল দিতে পারি না? আমরা তো ফ্রেন্ড, তাই না? না আমি তা বলিনি, হঠাৎ করে দিলে এজন্য বললাম আর কি। ফোন দিয়েছি তার একটা কারণ আছে। কি কারণ? আজকে আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? আমার এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টি আছে, ওখানেই যাব। আপনাকে কিন্তু যেতে হবেই। কিন্তু দেখুন, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আপনাকে যেতে হবে মানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাব। সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখনই রেডি হয়ে নিন। ওকে। তারপরও ফোন কেটে দিল। বলেই তো দিলাম ওর সাথে যাব, কিন্তু কিভাবে ম্যামের সামনে দিয়ে গেলে তো আর রক্ষা নেই। তাছাড়া ম্যাম যদি এটা জানতে পারেন আমি ওর সাথে গিয়েছি, তাহলে তো আল্লাহ জানে কি করে। তারপর রেডি হয়ে আস্তে আস্তে করে দরজাটা খুললাম। আশেপাশে তাকিয়ে দেখি ম্যাম নেই। তারপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। ম্যাম মনে হয় ওনার রুমেই আছে। পেছন দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। হঠাৎ সামনে চোখ গেল, দেখলাম ম্যাম কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আসলে একটু বাইরে যাচ্ছিলাম।
বাইরে যাচ্ছিস ভালো কথা, এইভাবে চোরের মতো যাওয়ার কি আছে? আপনার জন্য। তখন যে হুমকি দিয়ে গেলেন যদি মারেন, তাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। বুঝলাম। তো এত সাজগোজ করেছিস কেন? একটু ঘুরতে যাচ্ছিলাম তাই। তুই কি একা একা যাচ্ছিস নাকি সাথে কেউ আছে? আছে তো, আমার এক ফ্রেন্ডের সাথে যাচ্ছি। কোন ফ্রেন্ড, ছেলে না মেয়ে? নাম কি ওর? মেয়ে হতে যাবে কেন? আমি তো এমনিতেই মেয়েদের থেকে 100 হাত দূরে থাকি। জানি তুই কেমন। এখন বল ওর নাম কি? রিয়া। এই রে, কি বলে ফেললাম? কি কি বলি? রিয়া? রিয়ান বলেছি, আপনি হয়তো ভুল শুনেছেন। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি রিয়ার ফোন। এই তাড়াতাড়ি নিচে আসুন, আমি আপনার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছি। ওকে, আমি আসছি। কার ফোন ছিল এটা? আমার বন্ধুর কল ছিল, তাড়াতাড়ি যেতে বলেছে। এখন কয়টা বাজে দেখ। এখন সবে 8টা বাজলো। তোর হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে তোর কাজ সেরে আসবি। মাত্র 1 ঘন্টা? আচ্ছা ঠিক আছে। এই বলে বের হয়ে চলে আসলাম। এদিকে রাইসা ম্যাম ভাবছে, না, শয়তানটার কথা বিশ্বাস করতে পারছি না। দেখি ও কার সাথে যাচ্ছে। তারপর ম্যাম আমার পেছন পেছন নিচে আসলেন। এদিকে আমি গাড়ির কাছে যেতেই রিয়া বেরিয়ে আসলো, তারপর আমাকে গাড়িতে তুলে চলে গেল। এসব দেখার পর তো রাইসা ম্যামের মাথা গরম হয়ে গেল। তারপর বলতে লাগলো, ও তাহলে এই তোর বন্ধু? দাঁড়া, আজকে তোর হচ্ছে। আমাকে মিথ্যা বলে মেয়েদের সাথে ঘোরাঘুরি, তাই না? দাঁড়া, আজকে তোকে ভালোভাবে মজা বোঝাবো। এদিকে রিয়ার সাথে পার্টিতে গেলাম। পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। রিয়া, আমার না খুব ভয় লাগছে। কেন, আপনি কি ছোট বাচ্চা নাকি যে ভয় করছে? আরে আমি এই ভয়ের কথা বলছি না। ম্যাম বলেছে 9টার আগে বাড়ি ফিরতে, আর এখন তো 11টা বেজে গেল। ও তাহলে তো ম্যাম আপনার 12টা বাজাবে। এই বলে ওর হাসতে লাগলো। এই, তুমি হাসছো কেন? হাসবো না তো কি করব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ম্যাম নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে গেছে। দোয়া করে যেন তাই হয়। তারপর রিয়া আমাকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে চলে গেল। ওকে বিদায় দিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজা তো দেখছি খোলাই আছে, পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে। নিশ্চয়ই ম্যাম ঘুমিয়ে গেছে। ম্যামের রুমের সামনে যেতেই দেখলাম দরজা বন্ধ, তার মানে উনি ঘুমিয়ে গেছেন। তারপর আমি আস্তে আস্তে আমার রুমে গেলাম। রুমের ভিতর ঢুকে লাইট অন করে যে বিছানার দিকে তাকালাম, সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয় কাঁপতে লাগলাম, কারণ দেখলাম ম্যাম বিছানার উপর বসে আছে আর রাগে ফুঁসছে। কি আপনি আমার রুমে কি করছেন? কিছুই বলছে না, রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় এতক্ষণ কান্না করছিল। কি হলো, কিছু বলছেন না কেন? আর আপনি এখনো জেগে আছেন কেন? এই কথা বলতেও যা করলো, ও রেগে আমার কলার ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর বসে বলল, ওটা তোর মাথা ফাটাবো বলে এখনো জেগে আছি। কিন্তু আমি করেছিটা কি? তো এত বড় সাহস আমাকে মিথ্যা বলা? তোর বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলি, তাই না? গিয়েছিলাম। তো এতে আপনার রেগে যাওয়ার কি আছে? কুত্তার বাচ্চা, তাহলে এই রিয়া মেয়েটা তোর বন্ধু, তাই না? ধুর, এখানে রিয়া আসবে কোথা থেকে? ওকে আমি দেখাচ্ছি কোথা থেকে আসবে। এই বলে ওনার মোবাইল বের করে আমাকে কিছু ছবি দেখালেন। ছবিগুলো দেখে তো আমি অবাক, কারণ রিয়া আর আমি যখন গাড়িতে উঠছিলাম তখন ছবিগুলো তোলা হয়েছিল। সরি, ভুল হয়ে গেছে। চুপ, তোর সরি তোর কাছে রাখ। আমাকে মিথ্যা বলা, তাই না? এর শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। সরি বলেছি তো, আর কখন এমন হবে না। তোর জন্য এতক্ষণ আমি অনেক কান্নাকাটি করেছি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমার জন্য মানে? আমি তো আপনার কেউই হই না। দেখতে চাস তুই আমার কে হস? এই বলে উনি আমার গায়ের জামা কাপড় খুলতে লাগলেন। এসবের মানে কি? কি করতে চাইছেন আপনি? দেখতে থাক কি চাই আমি। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর উনি একদম আমার কাছে চলে আসলেন। ওনার গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। তারপর ধীরে ধীরে আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লাগিয়ে দিলেন। আমাকে পাগলের মতো কিস করতে লাগলেন। ওনার কিস করা দেখে মনে হচ্ছে আমার উপর অনেক রেগে আছে, ওনাকে ছাড়াতেও পারছি না।
তুই কি এখনো বুঝতে পারছিস না আমি কি চাই? কেন এমন পাগলামি করছেন? আগেই বলেছি আপনার সাথে আমার যায় না। কেন যায় না? আমার কি কোনো কিছু কম আছে নাকি? না, আপনার সব কিছু আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের কোনো কিছুর অভাব নেই আপনার কাছে। আর তাছাড়া আমি আপনাকে নিয়ে কখনো এভাবে ভাবিনি। দেখ, আমার তোর কিচ্ছু লাগবে না, শুধু আমাকে তোর একটু ভালোবাসা দিলেই হবে। এসব আবেগী কথা রাখুন, আপনি আমার থেকেও ভালো কাউকে পাবেন। তোর কাছে এইসব আবেগ মনে হচ্ছে? তা নয় তো কি, না হলে আমার মতো একটা ছেলেকে কিনা আপনি ভালোবাসতে পারেন? ওকে, এবার দেখছি আমাকে জোর করেই সব করতে হবে। কি করবেন? এই কথা বলতেই উনি আবার ওনার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিলেন, তারপর পাগলের মতো কিস করতে লাগলেন। এবার আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটা মেয়ে যদি এমন করে তাহলে কে পারবে নিজেকে কন্ট্রোল করে রাখতে? ঠিক আমিও পারলাম না। ওনার কাছে গিয়ে নিজেকে ধরা দিলাম। উনি যা চাইলেন তাই হলো। সকালে ঘুম ভাঙলো, মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। আমার বুকের উপর রাইসা ম্যাম শুয়ে আছে। তারপর রাতের কথা মনে হতেই কান্না করে দিলাম। ওই, কান্না করছিস কেন? তো কি করব, রাতে আপনি আমার সাথে কি করেছেন? কেন আমার এত বড় সর্বনাশ করলেন? তারপর উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কি করব, তুই তো আমার কথা বিশ্বাস করছিলি না, তাই আগে থেকেই আমার করে নিলাম। তাই বলে বিয়ের আগে এসব করবেন? এখন বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়। ঘুমাবো না। আপনি পেয়েছেনটা কি? আমি কি আপনার হাতের পুতুল নাকি যে যখন যা খুশি তাই করবেন? কি বললি তুই? আমাকে গরম দেখাচ্ছিস? এখন যদি আর একটা কথা বলিস তাহলে রাতের মতো আবার করব। আপনাকে ছেলে বানাতে গিয়ে ভুল করে মেয়ে বানিয়ে ফেলেছে। ছেলেদের মতো করছেন, যেটা আমার করার কথা সেটা আপনি করতে চাইছেন। এখন তুই ঘুমাবি কিনা? না না, ঘুমাচ্ছি, কিন্তু এবার তো আমাকে ছাড়ুন, আপনার ঘরে গিয়ে ঘুমান। আমাকে জড়িয়ে শক্ত করে ধরবি। আজকে অফিসে যাবেন না? আজকে শুক্রবার, তুই কথা ঘুরাচ্ছিস কেন? কি হলো, জড়িয়ে ধরতে বললাম না? ধরছি তো। তারপর ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, মেয়েটা তো দেখছি জোর করে ভালোবাসা আদায় করে নিচ্ছে। এমন মেয়ে বাপের জন্মও দেখিনি। কিছুক্ষণ শুয়ে থাকার পর উনি বললেন, আমি জানি তুমি এখন কি ভাবছো, যে বিয়ে না করে তোমার সাথে এসব করলাম। করলেনই তো। বিয়ের আগে এসব করা কি ঠিক হলো? 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। তারপর উনি উঠে কিছু পেপার নিয়ে আমার সামনে আসলেন। এগুলো হলো আমাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপার। হাতে নিয়ে দেখে এখানে আমার সাইন রয়েছে। এটা দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে তোমাকে দিয়ে কিছু পেপার সাইন করিয়েছিলাম, সেখানে এই পেপারগুলোও ছিল, তুমি না দেখেই সাইন করে দিয়েছিলে। এখন কি হবে? আর কি হবে, এখন আমরা আইনগত স্বামী স্ত্রী, বুঝলেন মিস্টার? না, এই বিয়ে আমি মানি না। এই কথা বলতেই ম্যাম ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। কি বললে, আবার বলো। বলছি এই বিয়ে আমি মানি না। সাথে সাথে আমার গলা টিপে ধরলেন। এবার বলো, যদি আর একবার মুখ দিয়ে এই কথা বের করেছিস তাহলে কিন্তু এখনই তোর মাথা ফাটিয়ে দেব। 100 বার বলবো। কি করবেন? শয়তান মাইয়া, আমাকে বোকা বানিয়ে বিয়ে করে নিলি। এই কথা শুনে উনি জোরে জোরে হাসতে লাগলেন। তোর কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে। আমার বিয়ে হয়েছে, এই কথাটা শুনলে মা অনেক কষ্ট পাবে। ওকে, দাঁড়াও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি, কিন্তু তোমার বাদর ছেলেটা আমায় জ্বালিয়ে মারছে। এই, আপনি কার সাথে কথা বলছেন? মায়ের গলার মতো লাগছে। ম্যাম আমায় হাতের ইশারায় চুপ হতে বলল। কেন, ও আবার কি করলো? তোমার ছেলে নাকি আমাকে বউ হিসেবে মানে না। কি? তুই ফোনটা এখনই ওকে দে। আচ্ছা দিচ্ছি, ওকে কিন্তু বকে দিও। তারপর ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, এই নে কথা বল। উনার হাত থেকে ফোনটা নিলাম। মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, তুই ওকে মেনে নে।
ও, তার মানে এতে তোমারও হাত আছে? আমিও তো গতকাল জেনেছি, ও আমাদের বাড়িতে এসে সব বলছিল। আর তুমি সবকিছু মেনে নিলে? মেনে না নিয়ে কি পারি? ওর মতো মিষ্টি একটা মেয়েকে কিভাবে? মিষ্টি না ছাই দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি আজকেই বাড়িতে চলে আসছি, এখানে আর থাকবো না। আসার সময় বৌমাকে নিয়ে আসিস। ধ্যাৎ, তোমার বৌমাকে নিয়ে তুমি থাকো। এই বলে ফোনটা ম্যামের হাতে রেখে বাইরে চলে আসলাম। ও কোথায় গেল? বাইরে চলে গেল। আচ্ছা মা, আমি এখন রাখছি। তারপর ম্যাম ফোন কেটে দিয়ে রুমের বাইরে আসলো। এদিকে আমি সোফার উপর মুখ গোমরা করে বসে আছি। এই যে, আজকে তো শুক্রবার। তো আমি কি করব? কোলে নিয়ে বসে থাকবো নাকি? এই কথা বলতেই উনি এক লাফে আমার কোলে উঠে গলা জড়িয়ে ধরলেন। কি হচ্ছে এসব? কেন, তুমিই তো বললে কোলে নিবে, তাই আমি উঠে পড়লাম। এমনিতে আমার কিছু ভালো লাগছে না, এখন নামুন বলছি। কেন, শরীর খারাপ করেছে নাকি? শরীর খারাপ না, আপনি আশেপাশে থাকলে এমনিতেই আমার শরীর ঠিক থাকে না। এ কথা বলতেই উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, ও এ কথা, তুমি আমাকে আগে বলবে না? এখন নামুন বলছি, না হলে কিন্তু ফেলে দিব। নামতে পারি একটা শর্তে। কি শর্ত বলুন? এখন তোমাকে নাস্তা বানিয়ে আমাকে খাইয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে, এর কঠিন কি কাজ? বাহ, এই না হলে আমার বর। মুয়া। এটা কি হলো? কেন, ভালো লাগেনি? আরেকটা দিব? না থাক, লাগবে না, এখন আপনি যান। তারপর উনি উঠে চলে গেলেন। আমি সোজা রান্নাঘরে গেলাম। এ কেমন বউ আমার কপালে জুটলো? নিজের বউকে নাস্তা বানিয়ে খাওয়াতে হবে। এভাবে কিছুক্ষণ হয়ে গেল। এদিকে রাইসা ম্যাম ভাবছে, না গিয়ে একবার দেখে আসি কিচেনেও কি করছে। এ কি, আপনি এখন কেন আসলেন? এখনো তো হয়নি। আর কতক্ষণ লাগবে? খিদের জ্বালায় তো পেটের মধ্যে ইঁদুর লাফালাফি করছে। তো আপনি ইঁদুর খেলেন কেন? ধ্যাৎ, তোর মতো বলদের সাথে কথা বলাই ভুল হয়েছে। তা আমি কি আপনাকে বলেছি আমার সাথে কথা বলতে? যান এখান থেকে। তোর এত বড় সাহস, আমাকে ধমক দিস? এই বলে আমার সামনে আটার প্যাকেট ছিল, পুরোটা আমার মাথায় ঢেলে দিলেন। এটা কিন্তু ঠিক হলো না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর থেকেই শিখতে হবে নাকি? এখন প্লিজ এখান থেকে যান। যদি আর কিছু করার বাকি থাকে তাহলে করতে পারেন। এখনো অনেক কিছু করার আছে। আপাতত যাচ্ছি, 5 মিনিটের মধ্যে নাস্তা বানানো শেষ করবি। এই বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে আমি হাসতে লাগলাম। সামান্য খিদে সহ্য করতে পারছে না, আর উনি নাকি আমার মতো গরিবের ঘরে থাকবেন। না, ওনার সাথে কোনোভাবেই আমার যায় না। হয়তো আবেগের বশে উনি এই ভুলটা করে ফেলেছেন। কিন্তু কাল রাতে যেটা হলো, এরপরে যদি আমি ওনাকে ছেড়ে চলে যাই তাহলে ওনার কি হবে? উফ, এসব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা করতে লাগলো। তারপর কোনো মতেই নাস্তা তৈরি করে রুমে নিয়ে গেলাম। আপনার নাস্তা নিয়ে আসলাম। টেবিলের উপর রাখ। তারপর আমি রেখে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। এদিকে রাইসা ঘপা ঘপ সব খেয়ে ফেললো। খাওয়া শেষ করে বলল, এই রে, একাই তো খেয়ে ফেললাম। ও খেয়েছে কিনা একবারও জিজ্ঞেস করলাম না। তারপর উনি আমার রুমে আসলেন। ততক্ষণ আমি ঘুমিয়ে পড়লাম। ওই, এখন ঘুমাচ্ছিস কেন? ভালো লাগছে না। কেন, আর কিছু লাগবে? কিছু খেয়েছিস? না, মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। কি, তোর মাথা ব্যথা করছে? আমাকে একবারও বললি না? আপনাকে বলে আর কি হবে, আপনি তো খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আর চেষ্টা করলাম না। এই কথা শুনে ওনার মুখটা গোমড়া হয়ে গেল। তোকে কে বললো আমি ডিস্টার্ব হতাম? এখন প্লিজ আমাকে একটু ঘুমাতে দিন। যদি কোনো কাজ থাকে বলতে পারেন। তুই কিন্তু আমাকে অ্যাভয়েড করতে চাইছিস। ভুলে যাস না তুই আমার স্বামী। সেটা ঠিক বলেছেন,
কিন্তু আপনি কখনোই আমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন না। পারবো, শুধু তুই যদি আমার সাথে থাকিস তাহলে সব পারবো। দেখা যাবে। এখন আপনি প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। ওকে, তুই ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। থাক, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। চুপ, মুখে মুখে কথা বলা বন্ধ কর। এই বলে উনি আমার মাথাটা কোলে নিয়ে মাথায় হাত বুলোতে লাগলেন, যেটা আমার খুব ভালো লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। তারপর উনি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিলেন। তারপর বলতে লাগলেন, আজকে মনে হয় একটু বেশিই করে ফেললাম, এবার থেকে আমাকে আরো ওর যোগ্য হয়ে উঠতে হবে। রাইসা এইসবই ভাবতে লাগলো। একটু পরেই আমার ঘুম ভেঙে গেল। এখন কিছুটা ভালো লাগছে। কি ব্যাপার, নড়াচড়া করতে পারছি না কেন? তারপর যা দেখলাম, রাইসা আমাকে বুকে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই উঠুন। কি এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? খিদে লাগছে তাই। এখন ছাড়ো না আমাকে। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নে। হ্যাঁ, এই খাবার কে বানিয়েছে? এগুলো অনলাইন থেকে অর্ডার করে এনেছি। তাহলে খেতে পারি। এই বলেই উঠতে লাগলাম, কিন্তু পারছি না, আমাকে জড়িয়ে ধরে আছে। কি হলো, ছাড়ুন না। তোকে কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না, জড়িয়ে ধরতে খুব ভালো লাগছে। হ্যাঁ, শখ কত। এই বলে ওকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর খাবারগুলোর উপর হামলা চালাতে লাগলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলায় রুমে বসে আছি, মোবাইলে গেমস খেলছি। কোথা থেকে ম্যাম এসে আমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল। এই কি, তুই ছোট বাচ্চাদের মতো গেমস খেলছিস? খেলছি। এতে আপনার কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? এই নে তোর মোবাইল। হাতে নিয়ে আবার খেলতে লাগলাম। তুই এমন কেন বলতো? তোর পাশে সুন্দর একটা মেয়ে বসে আছে যেটা তোর বউ, আর তুই কিনা গেমস নিয়ে পড়ে আছিস। কি আপনি সুন্দর? আমি কি হাসির কথা বলেছি? এভাবে হাসছিস কেন? না মানে আপনি সুন্দর এই কথাটা শুনে অনেক হাসি পেলাম। সত্যি বলতে রাইসা অনেক সুন্দর। তাহলে কি, কাকে তোর সুন্দরী লাগে? আপনাকে দেখতে তো পেতনির মতোই লাগে। আপনার থেকে বেশি সুন্দর তো রিয়া। এই কথা বলেই যেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সরি সরি, ভুল হয়ে গেছে। আর এমন হবে না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে অন্য মেয়েকে সুন্দরী বলিস? সত্যি কথা বলতে সবারই গায়ে লাগে, যেটা আপনার হচ্ছে। তোকে তো। এই বলে একটা ফল কাঁটার ছুরি নিয়ে আমাকে দৌড়াতে লাগলো। হে আল্লাহ, এ কেমন বউ আমার কপালে দিছো? ওই কুত্তা, তারা বলছি। পাগল নাকি? মরার ইচ্ছা আমার নাই। তারপর আমি এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলাম। যেখানেই যা, শেষে তো আমার কাছে ফিরতেই হবে। আজকে সারা রাত তুই বাড়ির বাইরে থাকবি। এই বলে দরজাটা লাগিয়ে দিল। এখন কোথায় যাব? কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। রাত অনেক হলো। বাড়ির সামনে এসে ভাবতে লাগলাম, এখানে আসলাম কি করতে, আর এখন করছি কি? আমি তো কাজ করতে এসেছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। সারা রাত কি বাইরেই থাকবো নাকি? যাওয়ার হোক, আমি ভেতরে যাচ্ছি। তারপর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। কিছুক্ষণ পর কাজের মেয়েটি এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগলো যে? ম্যামের বারণ আছে, আপনাকে যেন বাসা ঢুকতে না দিই। কিছু হবে না, সামনে থেকে সরুন, আমি রুমে যাচ্ছি। না না, ম্যামের আদেশ, যদি না মানি তাহলে আমার খবর আছে। আজকে রাতটা কষ্ট করে বাইরে কাটান। এই বলেই মেয়েটা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এই শুনুন প্লিজ। যা, দরজা বন্ধ করে দিল। এবার তো নিশ্চিত সারা রাত বাইরেই কাটাতে হবে। কেন যে তখন এই কথা বলতে গেলাম। তারপর বাড়ির পেছনের বাগানে আসলাম। ওখানে বসার জন্য একটা টেবিল আছে, ওখানে বসলাম। এদিকে রাইসা ভাবছে, কি ব্যাপার,
শয়তানটা এখনো বাড়িতে আসছে না কেন? আমি তো ওকে এমনি বাড়িতে আসতে বারণ করেছি, তাই বলে সত্যি সত্যি আসবে না? না, একটা কল দিয়ে দেখি। এদিকে আমি বসে বসে মশা মারছি, হঠাৎই ফোনটা বেজে উঠলো। ম্যামের ফোন। কি ব্যাপার, কল দিয়েছেন কেন? যেখানেই থাকিস না কেন 5 মিনিটের মধ্যে বাড়িতে আয়। একটু আগে এসেছিলাম, কিন্তু আপনার কাজের লোকটা ঢুকতে দেয় না, তাই আবার চলে গেছি। কি এত বড় সাহস? ওর কি দোষ? আপনি তো বারণ করেছেন আমি যাতে বাড়িতে না ঢুকি। থাক, ওটা তো আমি মজা করে বলেছিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম একটু মজা করা যাক। এখন এসব বলে কোনো লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। হয়েছে মানে? এই, তুই এইভাবে কথা বলছিস কেন? এখন আমি আপনাকে ছেড়ে অনেক দূর চলে এসেছি, ভালো থাকবেন। এই কথা শুনে উনি কান্না করে দিলেন। ওই, তুই যেখানেই থাকিস প্লিজ তাড়াতাড়ি ফিরে আয়। আমি আর কখনো তোকে কিচ্ছু বলবো না, প্লিজ। সরি, অনেক দেরি হয়ে গেছে, ভালো থাকবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ওকে, রাখি তাহলে, গুড বাই। ওই প্লিজ, এমন করিস না, তোকে ছাড়া থাকতে পারবো না। তারপর আমি ফোনটা কেটে দিলাম। এইবার মজা বুঝবি, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার সব কিছুর প্রতিশোধ নিব। এদিকে রাইসা তো কান্না করেই যাচ্ছে। কেন যেমন করলাম না, আমাকে এখানে বসে কান্না করলে চলবে না, খুঁজতে হবে ওকে। রাতও অনেক হয়ে গেছে, একবার মায়ের কাছে ফোন দিয়ে দেখি ওখানে গিয়েছে নাকি। মা, ভালো আছিস তো মা? তোমার ছেলে ভালো থাকতে দিল কই? তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। তারপর রাইসা সবকিছু খুলে বলল। ও তো বাড়িতেও আসেনি। কি বলো? আমি তো আরো ভাবছি ও বাড়িতে চলে গেছে, এখন কোথায় খুঁজবো ওকে? তুই কোনো চিন্তা করিস না, আমার মনে হয় ও তোর সাথে মজা করছে। ও ছোট থেকেই খুব বদমাশি ছিল। না মা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আচ্ছা, আমি ফোন রাখছি। এই বলে রাইসা ফোন রেখে গাড়ি নিয়ে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো। এদিকে আমি এতক্ষণ এইটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি বাড়ির পেছনে আসলাম, তারপর গাছ উপরে উঠে বাড়ির ভিতরে ঢুকলাম, তারপর সোজা ব্যামের রুমে আসলাম। এসে ওনার রুমে শুয়ে পড়লাম। এদিকে রাইসা পুরো শহর আমাকে খুঁজলো, কিন্তু কোথাও পেলো না। পুলিশকেও আমার ব্যাপারে জানিয়ে দিল। রাইসা আমাকে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে চলে আসলো, কান্না করতে করতে রুমে ঢুকলো। তারপর যেই বিছানার দিকে তাকালো, সাথে সাথে হা হয়ে গেল। তারপর এক লাফে আমার গায়ের উপর উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। তারপর আমার গালে, মুখে, ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। এই কি করছেন এসব? প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোকে কিচ্ছু বলবো না। আপনি না বললে কে বলবে? আপনি তো আমার বস। এছাড়া কি আর কিছু না? না, আর কিছু না। কুত্তা, তুই ভুলে গেছিস আমাদের বিয়ে হয়েছে? কিন্তু আমি তো এই বিয়ে মানি না, আর আপনাকে বউ হিসেবে তো একেবারেই না। কেন এসব বলে আমাকে কষ্ট দিচ্ছিস? বললাম তো, এবার থেকে তুই যা বলবি তাই হবে, আমি আর তোকে বকবো না। এইসব কথা শোনার টাইম নেই আমার কাছে। সরুন, আমি আমার রুমে যাচ্ছি, ঘুমাবো। এই বলে আমি উঠে রুমের বাইরে চলে আসলাম। কি ব্যাপার, উনি আমাকে আটকাচ্ছে না কেন? বালিশের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলেন, মনে হয় আমার কথায় কষ্ট পেলেন। তারপর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। ব্যাস, এভাবে কিছুদিন চলে গেল। এখন উনি আর আগের মতো পাগলামো করেন না, কেমন যেন পাল্টে গেলেন। আমার সাথে তো একেবারেই কথা বলেন না, আমি কথা বলতে আসলেও এড়িয়ে যান। একদিন অফিসে বসে আমি আমার কাজ করছি, হঠাৎই দেখতে পেলাম একটা ছেলে রাইসার কেবিনে ঢুকলো। রাইসা ওর সাথে হেসে হেসে কথা বলছে, যেটা আমার কেমন যেন খারাপ লাগলো। আমি উঠে ওর কেবিনে গেলাম। ছেলেটাকে ম্যাম কিছু বলছে না, আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওর হাতটা টেনে ধরলাম, সাথে সাথে সামনের দিকে ঘুরে আমার গালে একটা কৌশের চড় মারলো। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? ভুলে যাস না, তুই অফিসের একজন সামান্য কর্মচারী। গালে হাত দিয়ে বললাম, সরি, ভুল হয়ে গেছে। আর শোন, তুই আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবি না।
হুম। এখন যা আমার সামনে থেকে। তারপর অফিস না করে সোজা বাড়িতে চলে আসলাম। নিজের রুমে ঢুকে কান্না করতে লাগলাম। তার মানে আমার ধারণাই ঠিক ছিল, যার ছিল সব কিছুই আবেগ। কিন্তু আমি তো ওনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। ওনার সামনে না গিয়ে তো থাকতে পারবো না। না, আমাকে ওনার জীবন থেকে অনেক দূরে চলে যেতে হবে। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। ওনার সাথে আমার কখনোই যায় না সেটা উনি বুঝে গেছেন। তারপর একটা ব্যাগে নিজের জামা কাপড় গুছালাম, সোজা মায়ের কাছে চলে আসলাম। কি রে তুই জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? থাকবো না আর ওখানে। তোমরা তোমাদের যা আছে সব কিছু গুছিয়ে নাও। কি বলছিস? কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, যা বলছি তাই করো। বাবা, তোর কি হয়েছে? আমাকে বল। রাইসার সাথে কিছু হয়েছে? ওর কথা আর মুখেও আনবে না। এখন যা বলছি তাই করো। তারপর মা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের বাড়িতে চলে যাব। যাওয়ার আগে একটা রিজাইন লেটার অফিসে জমা দিয়ে আসলাম, আর রাইসার জন্য একটা চিঠি রেখে আসলাম। পিয়ন রাইসাকে রিজাইন লেটার আর চিঠিটা দিল। রাইসা চিঠিটা পড়তে লাগলো। প্রিয় ম্যাম, আশা করি আপনি ভালো আছেন, আর আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ছেলেটার সাথে আপনাকে বেশ ভালোই মানাবে। সত্যি কথা বলতে প্রথম প্রথম আপনাকে আমার একদম পছন্দ হতো না। সবসময় আমাকে মারতেন, বকাঝকা করতেন। আর একদিন কি করলেন, হঠাৎ করে আমাকে বিয়ে করে ফেললেন, যেটা আমার একদম পছন্দ হয়নি। তারপর ধীরে ধীরে আপনার পাগলামোগুলোকে ভালোবেসে ফেললাম। আমার উপর জোর খাটাতেন, ওটা আমার খুব ভালো লাগতো। তারপর হঠাৎ করে কেমন যেন পাল্টে গেলেন। হয়তো আমাকে বিয়ে করা আপনার ভুল ছিল, এটা আপনি বুঝতে পেরেছেন। নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। চলে যাচ্ছি অনেক দূরে। এবার আর মজা করছি না, সত্যি সত্যি চলে যাচ্ছি। সবশেষে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ। এই কথাটা বলার জন্য অনেকদিন আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরেছি, কিন্তু আপনি আমাকে আর বলার সুযোগটা দেন নাই। তাই এখানে বলে দিলাম, ভালো থাকবেন। আমি চাই আপনি নতুন জীবন শুরু করবেন। চিঠিটা পড়েই রাইসা অজোরে কান্না করতে লাগলো। চিঠিটা বুকে নিয়ে কান্না করতে লাগলো। তোমাকে ছাড়া কিভাবে নতুন জীবন শুরু করব? আমি তো শুধু তোমার উপর অভিমান করেছিলাম, তাই বলে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে? তারপর রাইসা কি যেন একটা ভেবে অফিস থেকে সোজা বাড়িতে আসলো। এসে সোজা আমার রুমে আসলো। রুমে ঢুকে দেখলো আমার জামা কাপড় কিছুই নেই। এখন কি করবে মাথায় কিছুই ঢুকছে না। আমার আর মায়ের নাম্বারে অনেক কল দিতে লাগলো। আমার ফোনটা বন্ধ করে দিলাম, মায়েরটাও বন্ধ করে দিলাম। এদিকে আমরা বাসের মধ্যে বসে আছি। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছিস কেন? তারপর মাকে সবকিছু খুলে বললাম। সব শোনার পর মা বলল, দেখ বাবা, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। রাইসা ওইরকম মেয়ে নয়। আমার কোনো ভুল হচ্ছে না, যা বুঝে বুঝে গেছি। এখন গ্রামে গিয়ে কি করবি? কি আর করবো, কৃষিকাজ করব। এছাড়া তো আর কোনো উপায় নেই। কি বলিস? এত লেখাপড়া কি এর জন্যই করলি? তো আর কি করব। তোর মাথাটা মনে হয় একেবারে গেছে। এদিকে রাইসা তো পাগলের মতো হয়ে গেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম। কত স্মৃতি জমা হয়ে আছে, কেমন জানি আমার খুব ভালো লাগলো। আমার থেকে সবচেয়ে বেশি খুশি হয়ে আছে আঁখি। কিরে, তোকে দেখে তো খুব খুশি হয়েছিস মনে হচ্ছে। হব না, কতদিন পর আসলাম, তুমি তো আমাকে নিয়ে আসো না। এবার থেকে তো আমরা এখানেই থাকবো। কি সত্যি বলছো? তোকে কি কখনো মিথ্যে বলতে পারি? তোদের কথা বলা হয়েছে, এবার ভিতরে চল। তারপর বাড়ির ভিতরে ঢুকে নিচে রুমে গেলাম। আজ বাবার কথা খুব মনে পড়ছে। আজ উনি যদি বেঁচে থাকতেন তাহলে এই দিন দেখতে হতো না। রাইসা তো পাগলের মতো হয়ে গেছে। এখন আমি কি করব, কোথায় খুঁজবো ওকে? কাজের মেয়েটি এসে বলল, ম্যাম, আপনার কি হয়েছে? সে কখন থেকে দেখছি আপনি কান্না করে যাচ্ছেন। আমি না বিরাট বড় ভুল করে ফেলছি। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি? তুই জানি কি করবি? তুই তো আর আগে খুঁজে এনে দিতে পারবি না। কাকে খোঁজার কথা বলছেন? যদি পারিস ওকে আমার কাছে এনে দে, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি কার কথা বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। তারপর ম্যাম সবকিছু খুলে বললেন। আমার মনে হয় উনি আপনার উপর অভিমান করে চলে গেছেন। আপনি ওনার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করতে পারেন।
আমার জানা মতে ওর তেমন কোনো বন্ধু ছিল না। হ্যাঁ, একজন আছে। তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করেন ও কোথায় যেতে পারে, আপনি হয়তো জানতে পারবেন। ঠিক বলেছিস। এই বলে রাইসা রিয়ার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। সোজা রিয়ার বাড়িতে চলে গেল। আরে ম্যাম, আপনি? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ভিতরে আসুন। তারপর রাইসা ভিতরে গেল। ম্যাম, এবার বলুন কি এমন জরুরি কথা যার জন্য আপনি বাড়িতে আসলেন? আমি তোমার হাত জোর করে বলছি। আরে আপনি এভাবে বলছেন কেন? আমি জানি তুমি বলতে পারবে ও এখন কোথায় আছে। ম্যাম, সত্যি বলছি, ও কোথায় জানি না। আর কালকে থেকে তো ওর সাথে আমার কথা হয় নাই। ও কেন ম্যাম, আপনার সাথে কি ওর কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। আচ্ছা, তুমি এখন ওর মোবাইলে কল দাও। কেন? আপনিই তো দিতে পারেন। আমার ফোনও ধরবে না। প্লিজ তুমি তোমার মোবাইল থেকে কল দাও। ওকে, দিচ্ছি। আর একটা, আমি যে কল দিতে বলেছি এটা ওকে বলবে না। তুমি শুধু ওর থেকে জেনে নিবে ও এখন কোথায় আছে। তারপর রিয়া আমার মোবাইলে কল দিল। রিয়ার কল দেখে আমি ফোনটা রিসিভ করলাম। এই যে মিস্টার, কি খবর আপনার? খবর তেমন ভালো না। তুমি কেমন আছো? কেন, কি হয়েছে? আর আজকে তো অফিসেও দেখলাম না। আর কখনো দেখবেও না। মানে আপনার কথা ঠিক বুঝলাম না। সবকিছু ছেড়ে চলে এসেছি। কেন, কি এমন হলো? সেটা তোমার জেনে কোনো লাভ নাই। আচ্ছা ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? অনেক দূরে। কেন, জেনে কি করবা? আপনার সাথে দেখা করতে আসবো। প্লিজ ভাইয়া, বলেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা, আমি যে এখানে আছি সেটা কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন রাখি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। তারপর রিয়া ফোন কেটে ও কি বলেছে ও এখন কোথায় আছে? ম্যাম, এত উত্তেজিত হবার কিছু নেই, বলছি। তাড়াতাড়ি বলো। কিন্তু ও তো কাউকে কিছু বলতে নিষেধ করেছে। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বলো। আরে আরে, কি করছেন কি, বলছি। তারপর রিয়া আমার ঠিকানা বলে দিল। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, আপনি খুশি হয়েছেন কিনা বলেন। তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আমার কত বড় উপকার করলে। উপকারের কি বলছেন? আচ্ছা তাহলে এখন আমি আসি, পরে দেখা হবে। তারপর রাইসা রিয়ার এখান থেকে সোজা বাড়িতে চলে আসলো। রাইসা তো অনেক খুশি, ও আমার ঠিকানা পেয়েছে। এদিকে আমার অবস্থা খারাপ হচ্ছে। কিছু টাকা ছিল, ওগুলো বাড়িতে বসে বসে খেলা। এখন হাতে আর তেমন টাকাও নেই, কি করব বুঝছি না। কি রে, তোকে দেখে চিন্তিত মনে হচ্ছে। ওখান থেকে তো জিদ করে চলে আসলাম, এখন চলবো কিভাবে? এটা নিয়ে এত বাবার কিছু নেই, দেখবি ঠিক একটা রাস্তা বের হবে। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। তোর মনে আছে তোর বাবা কত কষ্ট করে তোদের মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে গেছে, তোকেও সেই রকম হতে হবে। মা, আমিও বাবার মতো পরিশ্রম করব। ঠান্ডা মাথায় ভাব, দেখবি একটা না একটা উপায় ঠিক পাবে। মা, তোমার দোয়া থাকলে সব হবে। তোদের জন্য। দোয়া না করলে কার জন্য করব? এখন হাত মুখ ধুয়ে খেতে আয়। তারপর হাত মুখ ধুয়ে খেতে বসলাম। হঠাৎই আমার ছোট বোন আঁখি বলল, ভাইয়া, আমাকে স্কুলে কবে ভর্তি করাবে? করাবো, আর কিছুদিন অপেক্ষা কর। না না, আমাকে কালকে ভর্তি হব। সবাই স্কুলে যায়, শুধু আমি ছাড়া। ভাইয়া বলছি তো, তোকে স্কুলে ভর্তি করাবো। তোর ভাইয়া বলেছে তো ভর্তি করাবে। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। এখন যদি ওকে স্কুলে ভর্তি করাই তাহলে অনেক টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম।
বিকেলে ঘুম থেকে উঠে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেলাম, দেখি যদি ও আমাকে কোনো উপকার করতে পারে কিনা। কিরে, কেমন আছিস? ভালোই। তোকে তো অনেক দিন পরে দেখছি। এতদিন শহরে ছিলাম, তবে এবার থেকে গ্রামে থাকবো। তোর কি খবর বল? এই তো ভালোই। আমরা তো আর তোর মতন লেখাপড়া করিনি, ওই জন্য শহরে যেতে পারিনি। কিন্তু তুই হঠাৎ গ্রামে এলি কেন? সে এক লম্বা কাহিনী, পর এক সময় বলবো। এখন তোকে আমার একটা হেল্প করতে হবে। আমি তোকে কি হেল্প করব? আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দে প্লিজ। আমি কি কাজ করে দেব? আরে এটা গ্রাম, এখানে তুই ওই রকম কাজ পাবি না। একটা হলেই হলো, প্লিজ না করিস না। আচ্ছা ঠিক আছে, এভাবে যখন বলছিস তাহলে দেখছি। ধন্যবাদ ভাই তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি দেখছি তোর জন্য কি করা যায়। এখন আসি তাহলে। তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে রাইসর অফিসে একটা মিটিং ডাকলো, সবাই মিটিংয়ে উপস্থিত হলো। যে কারণে আপনাদের এখানে ডাকলাম, আগামী কিছুদিন হয়তো তার থেকেও বেশি আমি অফিসে আসতে পারবো না, তাই আমি এই অফিসের সকল দায়িত্ব রিয়াকে দিয়ে গেলাম। ম্যাম, এ কি বলছেন আপনি? যেটা বললাম ওইটা। আজকে থেকে তুমি অফিসের বস, তোমার হাতে অফিসের দায়িত্ব দিয়ে গেলাম। কিন্তু এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? আমার বিশ্বাস তুমিই পারবে। তারপর রাইসা রিয়াকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে আসলো। এসে নিজের সব জামা কাপড় লাগেজে ঢুকালো, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছিলাম, আকাশের নাম্বার থেকে একটা কল আসলো। কিরে, এত রাতে কল দিলি যে? আরে বেটা, তোর জন্য সুখবর আছে। কি, তাড়াতাড়ি বল। আমাদের গ্রামে যে স্কুল আছে, শুনলাম ওখানে নাকি কয়েকজন টিচার নিয়োগ দিবে। তো ওখানে হেড স্যার আমার আপন কাকা, তো আমি ওকে তোর কথা বলেছি। কি বললেন উনি? উনি তোকে তোর সার্টিফিকেট আর কাগজপত্র নিয়ে আগামীকাল স্কুলে যেতে বলেছেন। কি, সত্যি বলছিস তো? 100% সত্যি। তারপর আকাশের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। তারপর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, যাতে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। তারপর ঘুমিয়ে পড়লাম। এদিকে রাইসা গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কখন আমাকে দেখতে পারবে। এদিকে সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে মাকে সালাম করে বেরিয়ে পড়লাম। রাইসা সারা রাত ড্রাইভিং করে আমাদের গ্রামে আসলো। এসে অনেক কষ্টে আমাদের বাড়ির ঠিকানা জোগাড় করলো। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো, তারপর গাড়ি থেকে নামলো। মা তো ওকে দেখে অবাক হয়ে গেল। তুমি? রাইসা মাকে দেখে সালাম করতে এগিয়ে গেল, কিন্তু মা ওকে সালাম করতে দিল না। তুমি এখানে কেন এসেছো? আর কি চাই তোমার? রাইসা কান্না করে বলতে লাগলো, প্লিজ মা, এভাবে বলবেন না। তো কিভাবে বলবো? অন্তত আপনি আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমার ছেলের দোষটা কি ছিল? ওর কোনো দোষ নেই। প্রথমে ওকে নিজে থেকে বিয়ে করলে, তারপর যখন প্রয়োজন শেষ ছুড়ে ফেলে দিলে। না মা, আপনি ভুল বুঝছেন। ওকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু কিভাবে যে এসব হয়ে গেল। এখন এইসব বলে কোনো লাভ নাই। তুমি ওর থেকেও ভালো ছেলে পাবে, চলে যাও এখান থেকে। তারপর রাইসা মায়ের পায়ে পড়ে গেল। আরে কি করছো কি? ছাড়ো বলছি। প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না, অনেক আশা নিয়ে এসেছি। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, ওর কাছে ক্ষমা চাও। ও এখন কোথায়? জানি না, একটু আগেই কোথায় যেন বেরিয়ে গেল। ও, তোমাকে আমি শুধু একটা কারণে এই বাড়িতে থাকতে দিচ্ছি, সেটা হলো তুমি এখন আমার ছেলের বউ, আর তোমার ওপর আমার বিশ্বাস আছে। তারপর রাইসা মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এদিকে আমার চাকরিটা হয়ে গেল। এই খুশিতে আসার সময় বাড়িতে মিষ্টি নিয়ে আসলাম, ভাবলাম মাকে সারপ্রাইজ দিব, কিন্তু কে জানতো আমার জন্য বাড়িতে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। বাড়ির ভিতরে ঢুকতেই বিরাট শখ খেলাম। রাইসা এখানে দেখবো কখনো ভাবিনি। রাইসা আমাকে দেখে সাথে সাথে দৌড়ে আমার সামনে আসলো, তারপর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, তুমি কিভাবে পারলে আমাকে ফেলে আসতে? সামান্য একটা কারণে কেউ এমন করে?
আমি ওকে জড়িয়ে ধরতে যাব, হঠাৎই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। এক ঝটকে নিজেকে ওনার থেকে আলাদা করলাম। আপনি এখানে কেন এসেছেন আর কি চান বলুন? একজন স্ত্রী তার স্বামীর কাছে যা চায় সেটার অধিকার আপনি আগেই হারিয়ে ফেলেছেন। এখন শুধু একটা জিনিসই আমার কাছ থেকে পাবেন, আর সেটা হলো ডিভোর্স। না প্লিজ এমন করো না। বিশ্বাস করো আমি তোমাকে তখন ওই কথাগুলো বলতে চাইনি। আপনি কি চান আর কি চান না সেটা আমি ভালো করেই বুঝতে পারছি, আর আপনি এখানে কেন এসেছেন সেটাও বুঝতে পারছি। কেন এসেছি? ডিভোর্সের জন্য, তাই তো? ওকে, সেটাও পাবেন। কষ্ট করে আর কিছুদিন অপেক্ষা করেন। এই কথা বলতেই রাইসা আমার পায়ে পড়ে গেল। আমি সাথে সাথে ওর থেকে দূরে সরে গেলাম। আমাকে এত বড় শাস্তি দিও না। এছাড়া তুমি আর যা শাস্তি দিবে তাই আমি মেনে নেব। কান্না করেও চোখ মুখ লাল করে ফেলেছে। এত নাটক করার কোনো দরকার নেই। বলছি তো আমি ডিভোর্স দেব, আর আপনি কি না আমার মতো ছোট লোকের পায়ে পড়লেন? ছি 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 ছি। তুমি আমার স্বামী, এতে লজ্জার কি আছে? ও তাই তো, যখন এতগুলো লোকের সামনে চড় মারলেন তখন এটা মনে ছিল না যে আমি আপনার স্বামী? সরি, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মাথা পেতে নেব। আপনাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে যার জন্য আপনি এখানে এলেন সেটা অবশ্যই পাবেন। আর একটা কথা, যতদিন পর্যন্ত ডিভোর্স না হয় আপনি চাইলে ততদিন আমাদের বাড়িতে থাকতে পারেন। তারপর ওকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে আসলাম। রাইসা মায়ের কাছে গিয়ে বলল, মা তোমার ছেলেকে বারণ করো প্লিজ, যাতে আমাকে ডিভোর্স না দেয়। কান্না করিস না মা, ও তোকে অনেক ভালোবাসে। দেখবি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। যদিও সত্যি সত্যি আমাকে ডিভোর্স দেয় তাহলে কিন্তু আমি বাঁচবো না, মরে যাব। না মা, তুই দেখছিস ও ওইরকম কিছুই করবে না। ও তোর ওপর অনেক রেগে আছে, এই জন্য এইসব বলছে। তুমি সত্যি বলছো তো? আমার তো তাই মনে হচ্ছে। রাইসা কিছুই বলছে না, মাকে জড়িয়ে আছে। এদিকে রুমে এসে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। রাইসাকে এখানে আমার ঠিকানা কে দিল? ওকে দেখলে আমার গা জ্বলে উঠছে, ইচ্ছে করছে কষে দুইটা লাগিয়ে দিই। কিন্তু ও এখানে আমার ঠিকানা কিভাবে পেল? এটা আবার রিয়ার কাজ নয় তো? ও, এবার বুঝতে পারছি, এই জন্য কালকে ফোন দিয়ে আমার ঠিকানা জেনে নিয়েছে। তারপর রিয়ার কাছে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কেন ভাইয়া, আমি আবার কি করেছি? তুমি রাইসাকে আমার ঠিকানা কেন দিয়েছো? আসলে ভাইয়া, উনি আমার কাছে এসে এমনভাবে বলছিল, তাই আর চুপ থাকতে পারিনি। আমি তো বারণ করেছিলাম না বলার জন্য, তারপরও কেন বললে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। তোমার জন্য রাইসা এখন আমাদের বাড়িতে। এখন ইচ্ছা করতেছে কি ভাইয়া? তোমার মাথা। ফোনটা কেটে দিলাম। তারপর মা খাওয়ার জন্য ডাক দিল। আমি ফ্রেশ হয়ে গেলাম। মা, আমরা সবাই তো এখানে খেতে পারবো, কিন্তু বাড়িতে যে মেহমান আসছে সে কি পারবে মাটিতে বসে খেতে? তুই মেহমান কোথায় দেখলি? ও তো আমাদের বাড়ির বউ। সেটার কিছুদিনের জন্য, ততদিন পর্যন্ত তো উনি মেহমান, তাই না? এসব কি বলছো? আর তোমরা যদি মাটিতে বসে খেতে পারো, আমি কেন পারবো না? তুই দেখলি তো, ও পারবে বলছে। দেখবো কতদিন এসব সহ্য করে। যত কষ্টই হোক না কেন, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। কি হলো, হাসির কি আছে? কিছু না মা, খাবার দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। রাইসার ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম, ও কি আমাকে সত্যি ভালোবাসে না অন্য কোনো মতলব আছে? হঠাৎই আঁখি আসলো। কিছু বলবি? তোমাকে বলেছিলাম না আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য? দিব তো, লক্ষ্মী বোন আমার, আর কিছুদিন অপেক্ষা কর। হঠাৎই কোথা থেকে রাইসা আসলো, আঁখিকে ওর কাছে টেনে নিয়ে বলল, আখি ম্যাম কি স্কুলে যেতে চায়? দেখো না, ভাইয়াকে এতবার করে বলছি, আমাকে দিচ্ছে না। তোমার ভাইয়া তো পচা শুকনো বড়ই একটা, দেখো না সারাদিন গোমরা মুখ করে থাকে। হাই, কি বললেন আপনি? আমি শুকনো বড়ই? দেখলে তো কেমন রেগে যাচ্ছে।
কালকেই পাকা বুড়িকে স্কুলে ভর্তি করিয়ে দেব। ইয়ে কি মজা। এ বলেও চলে গেল। ও চলে যাওয়ার সাথে সাথে রাইসা দরজা বন্ধ করে দিল। একই দরজা বন্ধ করলেন কেন? এক্ষুনি বেরিয়ে যান বলছি। তুমি এমন করছো কেন? স্বামী স্ত্রী কি একই রুমে থাকতে পারে না? পারে, কিন্তু আপনাকে আমি স্ত্রী হিসেবে মানি না। এবার রাইসা এক লাফে আমার গায়ের উপর উঠে পড়ল। এমনিতেই কিন্তু আমার মাথা গরম আছে, তার উপর আপনার এসব পাগলামি। রাইসা আমার গালে একটা চুমু দিলে। বাহ, আমার বরটা দেখছি অনেক রাগ। এবার তো আমাকে ক্ষমা করে দাও। অনেক হয়েছে, আর না। কি গো, এখনো তো কিছুই করলাম না। মুখের সামনে মুখ এনে বলল। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে দিলাম একটা। ও গালে হাত দিয়ে বলল, কুত্তা তুই আমাকে মারলি? মারলাম। এতক্ষণ আমার কথা কানে যাচ্ছিল না? যা, তোর সাথে কে থাকবে? কে বলছে থাকতে? এক্ষুনি চলে যান। এত সোজা? তুই এত সহজে আমার হাত থেকে ছাড়া পাবি না। এই বলে রাইসা চলে গেল। না, যত তাড়াতাড়ি হোক রাইসার একটা ব্যবস্থা করতেই হবে। আমি মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা নাই। সে রাইসা আসলো। মাকে ডেকেছি, আপনাকে নয়। মা ঘুমাচ্ছে, তাই আমি এলাম। ও, তাহলে ঘুমাক। আপনি এখন যান। কোনো কাজ থাকলে আমাকে বলতে পারো। না, আপনাকে দিয়ে হবে না। ও, তাহলে কাকে দিয়ে হবে বলো? আপনি ছাড়া আর সবাইকে দিয়ে হবে। আচ্ছা, কি কাজ আগে বলো তো। আবার মাথাটা খুব ব্যথা করছে, মালিশ করে দিতে পারবেন? এ আর এমন কি কাজ? তুমি শুয়ে থাকো, আমি মালিশ করে দিচ্ছি। আপনাকে আর এত কষ্ট করতে হবে না। আর তো কিছুদিন। মানে? মানে আমি কালকে উকিলের সাথে কথা বলেছি, আর কিছুদিন অপেক্ষা করেন। তার মানে তুমি আমাকে ক্ষমা করবে না, তাই তো? বারবার ক্ষমার কথা বলছেন কেন? আপনার কি ক্ষমা চাওয়া মানায়? তুমি কেন বিশ্বাস করতে চাইছো না আমি তোমাকে সত্যিই ভালোবাসি? একবার যখন বিশ্বাস ভেঙেছেন, সেই বিশ্বাস আর কখনো জোড়া লাগবে না। তাই বলছি, আমার পিছনে পড়ে না থেকে নতুন কাউকে পান কিনা দেখেন। আপনাদের মতো বড় লোকদের তো একজনকে দিয়ে হয় না, তাই না? মুখে যা আসে তাই বলো, যত খুশি বলো, আমি কিছুই বলবো না। তবে আমিও দেখবো তুমি কিভাবে আমাকে ডিভোর্স দাও। আপনার এসব ফালতু কথা শুনে আমার মাথা আরো বেশি ব্যথা করছে। এই জন্যই তো বলছি মাথাটা মালিশ করে দেই। তারপর ও আমার মাথা টিপে দিতে লাগলো। ভালোই লাগছে। ওর হাতের ছোঁয়া যেন জাদু আছে। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। ব্যাস, এইভাবে কিছুদিন কেটে গেল। রাইসার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। ও এখানে নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে, ঠিক একেবারে আমার মনের মতো। কিন্তু কেন জানি ওকে এখনো মেনে নিতে পারছি না। একদিন বিকেলবেলায় রাইসার মা আসলো। কিছু বলবে? না, বলো না। বলছিলাম তুই বৌমাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আমার আর খেদে কাজ নেই, ওকে আমি ঘুরতে নিয়ে যাব? মা দেখছো কি বলছে? কিরে, তোকে কি বললাম? শুনেছি, কিন্তু তুমি যেটা বললে সেটা কখনোই পারবো না। যাকে আমি সহ্য করতে পারি না তাকে নিয়ে কিভাবে ঘুরতে যাব? তুই কি আমার কথার অবাধ্য হবি? প্লিজ মা, এভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। রেডি হতে বলো। জানতাম তুই আমার কথার অবাধ্য হবি না। কখনো কি তোমার কথার অবাধ্য হয়েছি? আমি এখনই রেডি হয়ে আসছি। যান যান। মনে মনে বললাম আজকে সব কিছুর প্রতিশোধ নিব। তারপর রাইসা রেডি হয়ে আমার সামনে আসলো। এত সুন্দর লাগছে, ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। আমার এত সুন্দর একটা বউ আছে। এই যে এভাবে তাকিয়ে কি দেখছেন? একটা পরি। কি কি আবার বলো? না কিছু না, চলুন। এই মিথ্যা বলবেন না, আমি শুনেছি তুমি পরীর কথা বলছিলে। আমাকে কি সত্যিই পরীর মতো লাগছে? কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা? এই কথা বলতেই উনি রেগে গেলেন। কি বললি তুই? তোকে তো কিছুই করতে পারবেন না। এখন চলুন, যাওয়া যাক।
এখন আমার মুড ভালো আছে, এজন্য তুই বেঁচে গেলি। ডাক, চলুন তো। তারপর রাইসাকে নিয়ে বের হলাম। দুজনেই হাঁটতে লাগলাম। হঠাৎ করেই রাইসা আমার হাত ধরলো, হাত ধরে হাঁটতে লাগলো। আমারও খুব ভালো লাগছে। হাত ছাড়ুন, সবাই দেখছে। দেখুন, এটা গ্রাম, শহর নয়। এখানে সবাই খারাপ ভাববে। তো আমি কি করব? আপনার মাথা করবেন। ওই রাগ দেখালে কিন্তু আমি কান্না করে দিব। আচ্ছা ঠিক আছে, হাঁটুন। তারপর ওকে নিয়ে নদীর পাড়ে আসলাম। ওখানে আমরা ছাড়াও আরো অনেকে আছে। আমি আর রাইসা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ওই কিছু বলছো না কেন? ডিস্টার্ব করবেন না, দেখতে দিন। কি দেখছো? আমিও দেখব। ওই যে সামনে তাকান, কতগুলো ওয়াও ওয়াও দেখতে পাবেন। রাইসার সামনে তাকাতেই কতগুলো মেয়ে দেখতে পেল, সাথে সাথে রেগে গেল। কুত্তা, তোর এত বড় সাহস! আমি থাকতে তুই অন্য মেয়ের দিকে তাকাস? কি করব, আপনি তো কিছুদিন পর চলে যাবেন, তাই আগে থেকেই দেখে রাখছি। এই কথা বলতেই উনি যা করল, আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেলেন। মেয়েটার দেখছি লজ্জা শরম বলতে কিছুই নেই। আমি দৌড়ে ওনার সামনে গেলাম। কি হলো, চলে যাচ্ছেন কেন? তুই আমার কাছে কেন এসেছিস? যা গিয়ে তোর ওয়াও ওয়াও দেখ। ওকে, যাচ্ছি। আপনাকে বাড়ির রাস্তা দেখিয়ে দিতে আসলাম। তুই যদি এক্ষুনি আমার সামনে থেকে না যাস। যাচ্ছি, দেখি কিভাবে আপনি একা বাড়িতে যান। এই বলে উল্টো দিকে হাতা দিলাম। তখন সূর্যটা ডুবে গেল। আমি লুকিয়ে লুকিয়ে রাইসার পেছন পেছন আসছি। এদিকে রাইসা বলছে, কেন চোখে চলে যেতে বললাম? এখন এই অন্ধকারে কিভাবে যাব? ভয় লাগছে তো। আমি রাইসা যাতে ভয় পায় তার গায়ের উপর একটা ঢিল ছুঁড়ে মারলাম। সাথে সাথে রাইসা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি এক দৌড়ে ওর কাছে গেলাম। না, মেয়েটা বেশি ভয় পেয়েছে। তারপর ওকে কোলে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রুমে নিয়ে আসলাম। আমার পেছন পেছন মাও আসলো। কি হলো ওর? ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তুই ওর সাথে থাকলে ভয় পাই কিভাবে? নিশ্চয়ই তুই কিছু করেছিস। সত্যি কথা বলবো, ভয় ওকে আমিই পাইয়েছি। কি বললি? তুই জানিস না ও শহরের মেয়ে? যা এক্ষুনি গিয়ে পানি নিয়ে আয়। তারপর পানি এনে ওর মুখের উপর ছিটালাম। একটু পরে জ্ঞান ফিরে আসলো। বেশ ভালোই ভয় পেয়েছে। এবার তোর বউ, তুই সামলা। এই বলে মা চলে গেল। আমি এখন কোথায়? কেন, বাড়িতে। আর কোথায়? রাইসা আমার চুল ধরে বলতে লাগলো, তুই আমাকে একা ছাড়লি কেন? কি করব, আপনি তো বললেন। চুল ছাড়ুন, লাগছে বলছি। এবার বুঝেছি তুই এই সব আমার সাথে কেন করেছিস। বুঝলে তো ভালো, আমাকে আর বলা লাগবে না। আমিও দেখে নিব। এই কথা বলতেই আমি এক লাফে ওর গায়ের উপর উঠলাম। কি করছিস? নাম বলছি আমার উপর থেকে। কেন, আপনি তো বললেন দেখে নেবেন। নিন, এবার প্রাণ ভরে দেখুন। তুই নামবি কিনা বল। আমাকে দেখা শেষ হলে বলবেন। তুই এইভাবে শুনবি না, দাঁড়া দেখাচ্ছি তোকে। এই বলে হঠাৎই উনি আমাকে জোরে ধাক্কা মারলেন। আমি বিছানার অন্যদিকে চলে গেলাম। আপনার গায়ে এত জোর কোথা থেকে এলো? তুই যে চিকন, তাতে হাওয়া আসলেও উড়ে যাবি। কি? চিকনকে তো চিকনই বলবো। দাঁড়াও, একবার হাতের কাছে পাই, বুঝিয়ে দিব। তারপর যেই রাইসাকে ধরতে যাব, এক দৌড়ে ও রুমের বাইরেই চলে গেল। ও চলে যাওয়ার পরেই আমি ভাবতে লাগলাম, ওকে তো আমার কষ্ট দেওয়ার কথা, কিন্তু কেন যে কষ্ট দিতে পারছি না। না, এবার থেকে আমাকে আরো শক্ত হতে হবে। তারপর রাতে খাওয়ার খেতে বসলাম। আজকে নাকি রাইসা রান্না করেছে। রাইসা সবাইকে খাওয়ার বেড়ে দিতে লাগলো। খাওয়াটা এক লোকমা মুখে দিয়েই সব ফেলে দিলাম। সত্যি বলতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। ওর উপর রাগ দেখানোর জন্য কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, তাই। কি হলো, ফেলে দিলে কেন? মা, এসব কি রান্না করেছো? এগুলো খাওয়া যায় নাকি? কেন? খাবার তো ভালোই হয়েছে। তাছাড়া আজকে তো রাইসা রান্না করেছে। খাবারগুলো একেবারে জঘন্য হয়েছে, মুখে তো দিতে পারছি না।
এ কথা বলতেই রাইসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। যেটা পারে না সেটা করতে যান কেন? মা তো বলল ভালোই হয়েছে, তোমার মুখে নিশ্চয়ই কিছু হয়েছে। চুপ, আর কখনো যেন রান্না করতে না দেখি। এ বলে রাগ দেখিয়ে উঠে গেলাম। আমি জানি তুমি এসব কেন করছো, প্লিজ না খেয়ে যেও না। আর একটা কথা, আমার সামনে কম আসার চেষ্টা করবেন। আর আপনি এই বাড়িতে মাত্র কিছুদিন আছেন, মেহমানের মতো থাকবেন, কষ্ট করে সব করতে হবে না। এই বলে ওর সামনে থেকে চলে আসলাম। মাও কি বললো শুনলে তো? ওই এমনি, তুই চিন্তা করিস না, দেখবি ও এরকম কিছুই করবে না। আমি কিন্তু মরে যাব। না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর রাইসা কান্না করে ওর রুমে চলে গেল খাবার না খেয়ে। এই রুমে কেন এসেছেন? আপনাকে বলছি না আমার সামনে না আসতে? এখানে না আসলে কোথায় যাব আমি? জাহান্নামে যান, তবুও আমার সামনে আসবেন না। আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, কেন এমন করছো? আমি মানছি ভুল করেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি, তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছ আমায়? ওর কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে বুকের ভেতর আগলে নিতে, কেন পারছি না। ওকে নিজের থেকে জড়িয়ে এক ধাক্কা মারলাম। সাথে সাথে ও দেয়ালের সাথে মাথা বাড়ি খেল, মনে হয় মাথা একটু কেটে গেছে। আমি সেদিকে তোয়াক্কা না করে ওকে বললাম, তোকে বলেছিলাম না আমার কাছে না আসতে? কিছুই বলছে না, মাথায় হাত দিয়ে কান্না করছে। তারপর ওকে এই অবস্থায় রেখেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে এত পাষাণ কিভাবে হলাম বুঝলাম না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখলাম ও মাটিতেই শুয়ে আছে। কেমন জানি খারাপ লাগলো। মেয়েটা অসহায়ের মতো পড়ে আছে। আমি উঠে ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। কাঁথা জায়গাটা কিছুই লাগাইনি। তারপর আমি আস্তে ব্যান্ডেজ করে দিলাম যাতে ও টের না পায়। তারপর আমি স্কুলে চলে গেলাম। এদিকে একটু পরেই রাইসার ঘুম ভাঙলো। চোখ মেলতেই ও অবাক হয়ে গেল। কি ব্যাপার, আমি বিছানায় কিভাবে এলাম? আর মাথায় ব্যান্ডেজ করলো কে? নিশ্চয়ই ও করেছে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, যে করেই হোক আমার উপর থেকে তোমার রাগ ভাঙাবই। এভাবে দেখতেই সারাদিন কেটে গেল। স্কুল ছুটি হয়ে গেল। আঁকিকে সাথে করে বাড়িতে নিয়ে আসতে লাগলাম। সাথে রাইসার জন্য কিছু ওষুধ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে ঢুকতে দেখি মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে রাইসাও আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? তোর এত বড় সাহস কোথা থেকে এলো? তোমার কথার কিছুই বুঝতে পারছি না। মা থাক না এসব। কি থাকবে, ওর সাহস অনেক বেড়েছে। আরে আমি কি করেছি ওইটা তো বলো। ওর এই অবস্থা কিভাবে হলো? এটার জন্য আমি দায়ী নই, ওকে বারণ করেছিলাম আমার কাছে না আসতে। কথা বলতেই মা ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। তুমি মারলে আমাকে? ও তো তোর স্ত্রী, ও তোর কাছে যেতেই পারে, তাই বলে তুই ওকে? মা তুমি শান্ত হও, দেখো এতে ওর কোনো দোষ নেই, আমি দেখতে পাইনি, তাই দেয়ালের সাথে লেগে একটু কেটে গেছে। তুমি একদম ওর হয়ে কথা বলবে না। সরি, ভুল হয়ে গেছে। আমাকে না বলে রাইসাকে বল। রাইসার কাছে গিয়ে বললাম, ক্ষমা করবেন আমায়। তারপর আমি রুমে চলে আসলাম। ইচ্ছে করছে গিয়ে ওর মাথাটা ফাটিয়ে দিই। কি দরকার ছিল মাকে সত্যি কথাটা বলার? তারপর রাইসাকে ওষুধগুলো দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে এলাম। রাকিবকে ফোন দিলাম, ওকে ফোন দিয়ে নদীর পাড়ে আসতে বললাম। একটু পরেও চলে আসলো। তো রাস্তায় এত সময় লাগলো? এত রেগে আছিস কেন? আর বলিস না, বাড়িতে একটা আপদ এসেছে। কে এসেছে আবার বল। ও তুই তো জানিস না। তারপর ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বললাম। বুঝলাম। আমাকে একটা কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাহলে আর কি, ওকে আপন করে নে। তুই যা ভাবছিস তা নয়, ওকে আমার কেমন জানি বিশ্বাস করতে পারছি না। একটা কথা চিন্তা করে দেখ, ও কত বড় লোক। ও চাইলেই তোর থেকে ভালো ছেলে বিয়ে করতে পারতো, কিন্তু তা না করে
সবকিছু ছেড়ে এখানে পড়ে আছে তোর জন্য। তোর কথায় লজিক আছে। আচ্ছা দেখি কি হয়। তারপর ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। অনেক ভেবে দেখলাম রাইসাকে আপন করে নেওয়াটাই ভালো হবে। বাড়িতে এসে নিজের রুমে বসে আছি। মা তো রাইসাকে আমার কাছে আসতেই দিচ্ছে না। আখিকে ডাকলাম। আমাকে ডেকেছো? তোর ভাবি কোথায় দেখ তো। আমি ডাকছি, বল। তোমার কাছে আসতে বারণ করেছি। কেন আসবে না রে? কারণ তুমি পচা। বাহ, খুব তো পাকা পাকা কথা বলা শিখেছ। যা, যেটা বললাম সেটা কর। পারবো না। এই বলে এক দৌড়েও চলে গেল। এদের নিয়ে যে কি করি, ইস, কেন যে তখন এমন করলাম। এখন তো এই পিচ্চিটাও আমার বিরুদ্ধে চলে গেছে। একটু পরেই মা খাবার খাওয়ার জন্য ডাক দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে আসলাম। রাইসাকে ইশারা দিয়ে নিজের রুমে আসতে বললাম। অনেকক্ষণ রুমে বসে আছি, কিন্তু আসছে না। মনে হয় মায়ের সাথেই ঘুমিয়েছে। মায়ের রুমে গিয়ে দেখি মা ঘুমিয়ে গেছে, আর রাইসা বসে বসে কি যেন করছে। আমি ওর কাছে গেলাম। তারপর ওকে সোজা কোলে তুলে নিজের রুমে নিয়ে এসে বিছানায় ফেলে দিলাম। কি ব্যাপার, আমাকে এইভাবে নিয়ে এলেন কেন? একটা কথা বললো। যা বলার তাড়াতাড়ি বলুন, ঘুমাবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখন এমন করবো না। এদিকে রাইসা তো আমার কথা শুনে খুব খুশি। এখন আর এইসব বলে কোনো লাভ নেই। আপনি যেটা চাইছিলেন ওইটাই দিব। চলে যাব আমি। না, তোমাকে আমি কোথাও যেতে দিব না। এমন করো না। আপনার কাজ সহজ করে দিচ্ছি। আমাকে আর ডিভোর্স দিতে হবে না। অনেক দূরে চলে যাব। এ কথা বলতেই শক্ত করে ওকে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। ডিভোর্সের কথাটা তো আমি এমনিই বলেছিলাম, মন থেকে বলিনি। ছাড়ুন আমাকে। এখন আর এইসব বলে কোনো লাভ নেই। ও, তাহলে আমাকে ক্ষমা করবে না, তাই তো? এবার ছাড়ুন আমাকে। তারপর ওকে ছেড়ে দিলাম। ঠিক আছে, তুমি যখন আমাকে ছাড়া ভালো থাকবে তাহলে আর কি, যাও। দুজনে কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর রাইসা হঠাৎই আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি ভাবলে কিভাবে তোমাকে এত সহজে ছেড়ে দিব? তুমি তো বললে তাই। তাই বলে তুমি মেনে নেবে? কেন, আমাকে কি জোর করতে পারতে না? পারতাম, কিন্তু তুমি তো। চুপ। তারপর কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর না, এবার থেকে আমার বউটাকে শুধু আদর করব। দেখব। ওর মাথাটা উপরে তুলে ওর কপালে একটা চুমু দিলাম। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুমাবে মানে? আজকে কোনো ঘুম হবে না। তাহলে কি হবে? আজকে আমার বউটাকে অনেক অনেক আদর করব। এই কথা বলতেই ও লজ্জায় আমার বুকে মুখ লুকোলো। যা, এইভাবে কেউ বলে নাকি? তাহলে কিভাবে বলে ম্যাম? জানি না। তারপর ওর গায়ের উপর উঠলাম। ও লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। তারপর আমি ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর বাকিটার বলবো না।